কি ঘুম থেকে উঠে এলি? ওটা কি দেখছিস? ওটা দেখে তোর কিছু কাজ নেই। হ্যাঁ দেখবো, একটু সরে আয়, একটু সামনে সরে আয়, তোকে বসতে আয়। ওটাকে নাড়াস না দয়া করে, আর কিছু কর না কর, ওটাকে না নাড়ালেই হলো। ব্যাস ঠিক আছে। লেন্স মেকার ফর্মুলা হেডিং দিয়েছিস। এবার লেন্স মেকার ফর্মুলার যে প্রুফটা আমি লিখছি সেটা কিন্তু তোদের একদম বোর্ডসের জন্য ধরে নে, খুবই ইম্পর্টেন্ট এই প্রুফটা। ইচ্ছা আছে এই প্রুফটার পর দুটো অঙ্ক করাবো ওই আগের দিন যে জিনিসগুলো করেছিলাম তার উপর, দেখি তোরা আমায় কতটা করাতে দিস। আগের দিন তুই ওই জিনিসটা পড়েছিলাম তো, রিফ্র্যাকশন এট স্ফেরিক্যাল সারফেস, ওই ব্যাকা সারফেসের উপর, μ2 by v minus μ1 by u is equals to μ2 minus μ1 by r। ঠিক আছে, এবার এই লেন্স মেকারস ফর্মুলার প্রুফটা কি হবে সেটা হলো দেখার বিষয়। এই ধর একটা লেন্স, এই প্রুফটা কিন্তু একদম পরীক্ষায় আসবে, আমি তো এখনই বলে রাখছি। এই লেন্স, এই ধরনের প্রিন্সিপাল অ্যাক্সিস, এইখানে একটা অবজেক্ট আছে, ঠিক আছে, আর এই যে আছে। এবার ধর এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্ট থেকে আলো প্রথমে লেন্সের এই সারফেসে পড়লো, লেন্সের এই সারফেসে পড়াবো, এটা কি একটা স্ফেরিক্যাল সারফেস, তাহলে স্ফেরিক্যাল সারফেসের রিফ্র্যাকশনের যে ফর্মুলা ইউজ হয় এখানেও তাই ইউজ হবে। তো আমি যদি বলি ফার্স্ট সারফেসে কি গল্প হবে দেখ, μ2 by v minus μ1 by u is equals to μ2 minus μ1 by r। ঠিক আছে, এবার যদি আমি এই সারফেসের কথা বলি, ভালো করে দেখবি, এটা হলো আমার ইউ, ঠিক আছে, এটা আমার ইউ, আমার এটার নাম আমি দিয়ে দিই ও, অবজেক্ট। আচ্ছা, এবার এখানে আমি একটা নরমাল আঁকি। নরমালটা কোথা থেকে আঁকবো দেখ, এটা যে স্ফিয়ারের পার্ট, তার যে সেন্টার, সেখান থেকে একটা নরমাল আঁকবো আমি অবভিয়াসলি। এটা C1 দিয়ে দিই, তো এইটা কিন্তু আমার R1, মাথায় থাকে যেন, রেডিয়াস অফ কার্ভেচার অফ দা ফার্স্ট সারফেস। ঠিক আছে, এরপর আলোটা এবার আমি ধরলাম এটা μ1 আছে, এটা μ2 আছে, আর এটা ধর আমি ধরলাম এটাকে কেউ কেউ μ1 দিয়েও করে, কেউ কেউ μ3 দিয়েও করে, তারপর শেষে মিলিয়ে দেয় একই ব্যাপার। ঠিক আছে, আমি এটা μ3 দিয়েই ধর করলাম আপাততর জন্য, আরো বেটার হবে। তো তিনটা আলাদা মিডিয়াম, এবার μ1 থেকে μ2 তে ঢুকেছে, আমি ধরে নিলাম আমার সুবিধার জন্য μ1টা রেয়ারার, μ2টা ডেন্সার, তার মানে আলোটা কি হবে, নরমালের দিকে বেঁকে যাবে, ওর যাওয়ার কথা এরকম কিন্তু একটু হালকা দিকে বেঁকে যাবে, তার মানে একটা হবে এই এরকম যাওয়ার জায়গায় খানিকটা এইদিকে বেঁকে গেল, এইদিকে বেঁকে গিয়ে আজকে কোথায় চলে যেত, এইদিকে কিন্তু যেতে পারতো ফার্স্ট ইমেজ, কিন্তু যেতে পারবে না কেন, এখানে আবার রিফ্র্যাকশন হয়ে যাবে, তাই তো। তার মানে আমার যদি আমি এই সারফেস থেকে এটাকে আমি v1 ধরতে পারি না চাইলে, ইমেজ ডিউ টু ফার্স্ট সারফেসের রিফ্র্যাকশন, তাহলে আমার এখানে ফর্মুলাটা কি হবে দেখ, তোর μ2টা হবে কিন্তু μ2, কারণ রিফ্র্যাকশনের পরে ওই সারফেসে ঢুকেছে, μ2 by v1। ঠিক আছে, তারপর μ1টা μ1ই থাকবে, ইউটা কি হবে মাইনাস ইউ, তার মানে এটা প্লাস, বুঝতে পেরেছিস, প্লাস দিয়ে করেছে না, এটা মাইনাসই রেখেছে, শেষে গিয়ে মনে হয় মিলিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা এটাকে মাইনাসই রাখ, কারণ যেহেতু কোনো সংখ্যা নেই তাই জন্য ওরা সাইন বসায়নি। আর এখানে μ2 minus μ1 by r। ঠিক আছে, এটা ফার্স্ট সারফেসে হলো। এবার যদি আমি সেকেন্ড সারফেসে করি, আগে সেকেন্ড সারফেসের ছবিটা বুঝতে হবে। আলোটা এইখানে যেতে পারতো, গেল না, এখানে রিফ্র্যাকশন হবে, তো এখানে একটা নরমাল রাখতে হবে। নরমালটা কোথা থেকে রাখবো, এই সারফেসের সেন্টার অফ কার্ভেচার সেখান থেকে, আমি ধরে নিলাম এই সেন্টার অফ কার্ভেচার C2টা এখানে, তাহলে এটা হবে নরমাল, তাই তো। আলোটা μ2 থেকে μ3 তে যাবে। আচ্ছা, সেকেন্ড সারফেসের ফর্মুলাটা লিখে দিই, μ2 by v minus μ1 by u is equals to μ2 minus μ1 by r। এটাকে R1 দিয়ে দিই কারণ ফার্স্ট সারফেস ছিল। এবার দেখ এইটা মানে এই সারফেস থেকে এটা কিন্তু R2, রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য সেকেন্ড সারফেস। ঠিক আছে, আচ্ছা ইউটা কি হবে এবার, সেকেন্ড সারফেসের ইউ কিন্তু এই ভার্চুয়াল অবজেক্টটা,
যেটা তৈরি হতে পারতো কিন্তু হতে পারলো না। আজকে এইটা না থাকলে তো আলোটা এখানে এসে মিলতো, সেকেন্ড সার্ফেসে ভার্চুয়াল অবজেক্ট হিসেবে কাজ করবে। তার মানে এর ক্ষেত্রে এবার আমি ধরলাম লেন্স ধর, লেন্সের ডেপথ টি আমি ধরলাম, তার মানে এই ডিসটেন্সটা আমি ধরেছিলাম v1, তার মানে আমি যখন সেকেন্ড সার্ফেসে পুরো ফর্মুলা ইউজ করি, তার মানে আমরা সেকেন্ড সার্ফেস থেকে সব ডিসটেন্স মাপতে হবে। তাহলে এখান থেকে ডিসটেন্সটা কত হচ্ছে v1 মাইনাস টি, তাই তো? আচ্ছা, আর এরপর এবারে রিফ্রাকশন হবে, কারণ মিউ2 থেকে মিউ3 তে যাচ্ছে, আমি ধরলাম ও যাচ্ছে ডেন্সার থেকে রেয়ারে, তার মানে ওর যেমন যাওয়া কথা তার থেকে নরমাল থেকে দূরের দিকে বেঁকে যাবে। ধরলাম এখানে গিয়ে এখানে চলে আসলো, এবং এটা আমার ফাইনাল ইমেজ আই, ঠিক আছে? এবং এইটা হলো আমার ফাইনাল ইমেজ ডিসটেন্স ভি। তো এবার আমার এখানে মিউ2টা কি হবে? মিউ2টা কিন্তু আমার হবে মিউ3, কি তাই তো? মিউ3 বাই ভি, এটা কি হবে মিউ2, ইউ এর জায়গায় কি লিখবো v1 মাইনাস টি ইজ ইকুয়ালস টু মিউ3 মাইনাস মিউ2 বাই r2। বুঝতে পারলি? এটা আমার ফার্স্ট ইকুয়েশন দাঁড়ালো, আর ওটা আমার দাঁড়ালো সেকেন্ড ইকুয়েশন, ঠিক আছে? এত অবধি বুঝতে পেরেছিস? এটা 1, এটা 2, এবার না এটা 2 না দাঁড়া, এবার আমরা যা আলোচনা করি, যা লেন্স পড়ি, সবই মনে রাখবি থিন লেন্স। তো থিন লেন্স হওয়ার জন্য কি হয়, টিটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তো আমরা v1 মাইনাস টি কে আমরা ধরতে পারি যে এটা v1 ই আছে। তো মিউ3 বাই ভি মাইনাস মিউ2 বাই v1 ইজ ইকুয়ালস টু মিউ3 মাইনাস মিউ2 বাই r2। এটাকে আমি সেকেন্ড লিখলাম, ঠিক আছে? এবার এটাকে সেকেন্ড লেখার পর এবার আমি দুটোকে যোগ করে দেবো 1 প্লাস 2। তোরা নিজেরাই দেখ, মিউ2 বাই v1 আর মাইনাস মিউ2 বাই v1 কেটে যাবে। এইখানে মিউ3 বাই ভি পড়ে আছে, ভালো কথা, মাইনাস মিউ1 বাই ইউ ইজ ইকুয়ালস টু কি পড়ে আছে দেখ, মিউ2 মাইনাস মিউ1 বাই r1 প্লাস মিউ3 মাইনাস মিউ2 বাই r2। এইটা হলো একদম জেনারেল ফর্মুলা। যদি তিনটে জায়গায় আলাদা আলাদা মিডিয়াম থাকে, তিনটে জায়গায় আলাদা মিডিয়াম থাকলে এটা একদম কিন্তু লেন্সের জেনারেল ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন অফ লেন্স। কিন্তু তোর এই যে ইকুয়েশনটা আমি লিখে দিলাম, এই ইকুয়েশনটাকে আমরা একটু মডিফাই করব। তোদের প্রুফ কিন্তু এটার পর আর 1-2 লাইন, মেইনলি ছবিটা আঁকতে হবে, দুটো সারফেসে লিখে এটাকে করতে হবে। আচ্ছা, 1-2 লাইনের প্রুফটা মেন ওরা কোন জিনিস করে, যেটা ন্যাচারালি হয়ে থাকে, একটা লেন্সের দুদিকে নরমালি সেম মিডিয়াম থাকে। একটা লেন্সকে আমি যদি এয়ারের মধ্যে রাখি, আমার এইদিকে এয়ার আছে, ওইদিকে এয়ারই আছে। তো আমি যদি লিখি ইফ মিউ1 ইজ ইকুয়ালস টু মিউ3 ইজ ইকুয়ালস টু, আমি ওটাকে মিউ1 ই লিখে দিলাম, মানে মিউ1 ইজ ইকুয়ালস টু মিউ3, মানে মধ্যে কথা সারাউন্ডিংস এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স সেমই আছে, এদিকে ও হোক আর ওদিক। আর আমি যদি এটা সেম আর ওটা মিউ2, তাহলে দেখ আমার আলটিমেট জিনিসটা কি দাঁড়াবে, মিউ1 বাই ভি মাইনাস মিউ1 বাই ইউ। দেখ এটা মিউ3 থেকে মিউ1 বসিয়ে দিলাম, এটা কি হবে মিউ2 মাইনাস মিউ1 বাই r1, তারপর বল মিউ1 মাইনাস মিউ2 বাই r2 হলো। আমি এখান থেকে মিউ1 কমন নিতে পারি, 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইজ ইকুয়ালস টু, এখান থেকে দেখ আমি নিতে পারি হলো মিউ2 মাইনাস মিউ1 কমন, তাহলে হবে 1 বাই r1 মাইনাস, এখানে আমি মিউ2 মাইনাস মিউ1 কমন নিয়েছি, তাই জন্য এখানে জিনিসটা উল্টে গেল, উল্টে গিয়ে মাইনাস হয়ে গেল। এই জিনিসটা হলো। এবার এখান থেকে আমি লাস্ট লাইন এখানে লিখে দিচ্ছি। আমি যদি মিউ1 টা এদিকে ভাগ করে দিই, দেখ এই পার্টটা 1 হয়ে যাবে, আর এখানে থাকবে মিউ2 বাই মিউ1। তার মানে লিখতে পারি 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইজ ইকুয়ালস টু মিউ2 বাই মিউ1 মাইনাস 1 বাই r1 মাইনাস 1 বাই r2। এবার ইফ object is at focus, image is at infinity। আমরা আগের দিন পড়ছিলাম কনভেক্স লেন্সে অবজেক্ট ফোকাসে থাকলে ইমেজ ইনফিনিটি চলে যায়, ইমেজ ইজ at infinity। এটা আমি কেন বললাম, তার মানে ভিটা ইনফিনিটি, ইউটা এফ, তো 1 বাই ইনফিনিটি, নাহলে উল্টো বলতে পারি, তারা অবজেক্ট ইজ at infinity, এটা বললে বেশি সুবিধা। ইমেজ এটা, তাহলে ইমেজ ফোকাসে হয়, ইনফিনিটি থেকে আলো ফোকাসে এসে মেলে, তার মানে আমার ভিটা হয়ে যাবে এফ, ইউটা হয়ে যাবে ইনফিনিটি। তাহলে আমার এই পার্টটা কত হয়ে গেল 0, তার মানে 1 বাই এফ ইজ ইকুয়ালস টু
μ2 বাই μ1 কে অনেকে এভাবে লেখে, ডিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য লেন্স উইথ রেসপেক্ট টু দ্য সারাউন্ডিংস। ঠিক আছে, 1 μ2 minus 1 1 by r1 minus 1 by r2, এটা হলো লেন্স মেকার্স ফর্মুলা। কেন লেন্স মেকার্স বলে তাও বলে দিচ্ছি। লেন্স মেকার্স মানে আমরা কিভাবে লেন্সটাকে তৈরি করছি। একটা লেন্স যখন তৈরি করা হয় দুটো কাচের জিনিস লাগে, তো ওদের দুজনের রেডিয়াস আমার জানা দরকার। আমি যে কাচ ইউজ করছি সেই কাচের ডিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমার জানা দরকার, আর আলটিমেটলি লেন্সের ফোকাল লেন্থ আমি জেনে যাব এই ফর্মুলায় বসালে। ভি ইউ এর কোনো ব্যাপার এখানে নেই, এই প্রুফটা তোকে করতে হয় এই জিনিসগুলো লিখে। বুঝতে পেরেছিস? এটা কিন্তু খুব শিওর শর্ট প্রুফ সব বোর্ডে অপটিক্সের, তো এটা খুব ভালোভাবে বোঝা যায়। এতদিনে যে কটা প্রুফ করেছি এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রুফ, সব আমি ইলেকট্রিক ম্যাগনেট সব মিলিয়ে বলছি। ঠিক আছে, এই প্রুফটা ভালো করে লিখে নে, ছবিটা ভালো করে আঁকবি, বুঝে বুঝে আঁকবি। তো করলাম তো, শেষে তো তাই করলাম। প্রথম থেকে নিলে সেটাই আসতো না, ডাইরেক্ট তোর এই রিলেশনটা আসতো, ওই যে ডাইরেক্ট ওটা চলে আসতো, আর কিছু না। এটা মোস্ট জেনারেল কেস, এর থেকে আর জেনারেল কিছু হয় না। লেখা হয়ে গেছে? ইস, জীবনে চাইলে অনেক কিছু করতে পারিস, কিন্তু পুরোটাই জলাঞ্জলি দিয়ে দিচ্ছিস মনে হচ্ছে। এই ট্রেনের রুটিনটা পাবি? পাঠিয়ে দিস। আজকেই হেয়ার রুটিন দিয়েছে না? তুই পাঠালি, আর একজনও পাঠালো দেখলাম। তোর কি ভাইটাই কেউ পড়ে হেয়ারে? বন্ধু? বাবা, কানেকশন। এই তুই কথা তো হেবি বলতে পারিস। আমার তো এখনো মনে আছে আমার ইন্টারভিউটা। শ্রদ্ধা রীতিমতো ইন্টারভিউ নিয়ে নিয়েছে আমার, কোনদিন দেখাবো আমি। ওখানে চ্যাটগুলো ডিলিট করে দিয়েছি। লাস্ট কেন আসবে? দেয়ার ইজ নেভার লাস্ট। তুই কি মরে যাচ্ছিস না আমরা মরে যাচ্ছি? আরে সেটা বল। ভগবানকে ডাক, জানে বছর পিকনিকটা হয়। কেন কি বলতো, ক্যাচরা করার অনেক অবসর আছে, কপালে থাকলে নিশ্চয়ই হবে। আমি চাই তোদের সাথে যেতে। ঠিক আছে, হয়ে গেছে? তোদের তো জায়গাটা বলেছিলাম কোথায়? ও না, বলিনি। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখিস। আচ্ছা, এবার এই ফর্মুলাটা দিয়ে কিছু জিনিসপত্র দেখবো, তাই লেখাগুলো আমি মুছে দিচ্ছি। একটু ভালো করে দেখবি এই ফর্মুলার একটু ইউসেজ গুলো। যে ধর আমার আলটিমেটলি দাঁড়িয়েছে ওই জিনিসটা 1/f is equals to 1 μ2 minus 1 1/r1 minus 1/r2। এক এক করে আসি। সবার প্রথমে একটা কনভেক্স লেন্সের ক্ষেত্রে বলি, কনভেক্স বা বলা ভালো বাইকনভেক্স লেন্সের ক্ষেত্রে ইউজেসটা বুঝবি। বাইকনভেক্স লেন্সের ক্ষেত্রে কিন্তু আমি ধরে নিলাম ওর r1 আর r2 টা ইকুয়ালস টু আছে, সেম আছে। আচ্ছা, সেমটা পরে হচ্ছে, আগে নরমাল ধরি। এই কনভেক্স লেন্স, ওর কিন্তু r1 টা প্লাস, এটা যেন মাথায় থাকে, এইদিকে যাচ্ছে। r2 টা কি মাইনাস। তার মানে যখন আমরা অঙ্ক করব আমাদের কিন্তু ফার্স্ট রেডিয়াসটাকে প্লাসে বসাতে হবে, সেকেন্ড রেডিয়াসটাকে মাইনাসে বসাতে হবে। তাহলে ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে? বোঝা গেল? মাইনাস কিন্তু থাকছে না, এটা মাথায় রাখিস। এক নম্বর জিনিস, যদি ইকুই কনভেক্স হয়ে যায়, আচ্ছা এইখানে লিখি ইফ r1 আর r2 ইকুয়াল হয়ে যায়, ইকুয়ালস টু r ধরে নিলাম, তখন এটা কি হয়ে যাবে 1/f is equals to 1 μ2 minus 1 into 2/r, তাই না? দুজনেই সেম। অনেকে ভুলটা কোথায় করে, এখানে 1/r minus 1/r কেটে শূন্য করে দেয়, উত্তরে যাতে একটা লিখে চলে আসে। ওই r এর মাইনাসটা বসে মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, এটা যেন মাথায় থাকে।
আচ্ছা, এটা বাইকনভেক্স লেন্সের ক্ষেত্রে গেল। এইটাকেই বলে ইকুইকনভেক্স, মানে যখন দুটো সাইড সেম হয়ে গেল, রেডিয়াস সেম হয়ে গেল। যদি প্ল্যানো কনভেক্স হয়, যদি প্ল্যানো কনভেক্স লেন্স হয়, প্ল্যানো কনভেক্স লেন্স হওয়ার মানেটা কি? একটা সাইডের রেডিয়াস ইনফিনিটি, ঠিক আছে না? প্ল্যানো কনভেক্সটা ছিল এরকম ভাবে দেখানো ভালো, এই একটা সাইডের রেডিয়াস ইনফিনিটি আর একটা সাইডেরটা আর। তো আলটিমেটলি 1/f is equals to 1 mu 2 minus 1 1/r1 minus 1/r2, একটা ইনফিনিটি হয়ে বেরিয়ে গেল 1/r। ঠিক আছে, এইটা করলেও কিন্তু কিছু যায় আসে না, মানে আমি যেটা আগের বার করেছিলাম আমার আর মাইনাস আসতো, অসুবিধা নেই, আমার আর মাইনাস আসতো মানে এটা আমার সেকেন্ড রেডিয়াস, তো মাইনাসে মাইনাসে প্লাস। কনভেক্স লেন্স প্লাসই আসতে হবে, কনভেক্স লেন্সের ফোকাস প্লাসই হবে, বুঝতে পেরেছিস? এই সেম জিনিসটাই যখন আমি বাইকনকেভে করব কি হয়ে যাবে, r1টা মাইনাস হবে, r2টা প্লাস হবে, r1টা মাইনাস হবে, r2টা প্লাস আছে, প্লাস হবে, r2 প্লাস হলে এই মাইনাসটা থেকেই যাবে, r1টা মাইনাস হবে, এখানে মাইনাস চলে আসবে, মাইনাসে মাইনাসে পুরো মাইনাস থাকবে, মাইনাসে মাইনাস আসবে, প্লাস বলিস না, আমি এটা যোগ করছি। তার মানে যখন আমি বাইকনভেক্স করব, মানে বাইকনকেভ করব, তখন ব্যাপারটা কি হয়ে যাচ্ছে, এই দেখ r1টা মাইনাস এইদিকে, r2টা প্লাস, তাই জন্য তোর ফর্মুলা দাঁড়িয়ে যাচ্ছে 1/f 1 mu 2 minus 1 minus 1/r1 minus 1/r2। এটা যদি দুজন সেম হয়ে যায়, r1 is equals to r2 is equals to r, যেটাকে আমরা বলি ইকুইকনকেভ, তখন কি হয়ে যাবে 1/f is equals to 1 mu 2 minus 1 minus 2/r। দেখ মাইনাস আসবে, কিন্তু কনকেভে মাইনাস আসবেই ফোকাসে, ঠিক আছে? এটা প্ল্যানো কনকেভ হলে একই ভাবেই হবে। জিনিসটা বুঝতে পেরেছিস কি বললাম? এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর কি আছে এখানে বলার মতো? আর বলার আছে, আমি এই জায়গাটা লিখছি না, মানে তোদের আইডিয়াটা দেওয়ার জন্য এটা আমার লেখা, যাতে অঙ্ক করতে গিয়ে আর এর প্লাস মাইনাসে গড়বড় না করিস, ঠিক আছে? আর কি আছে, ইফ refractive index of surroundings change, সারাউন্ডিংস এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স যদি চেঞ্জ হয়ে যায়, ভালো করে দেখবি এটা, আমি কিন্তু লেন্সের চেঞ্জ হয় বলিনি একবার, সারাউন্ডিংস এর বলেছি। তাহলে 1/f is equals to কি, mu 2 by mu 1 minus 1 1/r1 minus 1/r2। সারাউন্ডিংসটা কার, mu 1। আচ্ছা, if mu 1 increases, তো নিজেরাই দেখ, যদি সারাউন্ডিংস এর রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা বড় হয়ে যায়, যা আছে তার থেকে বেড়ে যায়, তাহলে ফোকাল লেন্থও বেড়ে যাবে, বুঝতে পেরেছিস? সারাউন্ডিংস এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স ছোট হয়ে গেলে, ঠিক আছে? এখান থেকে আমি আরেকটা জিনিস বলছি, ইফ উই ইমার্স কনভেক্স লেন্স ইন ওয়াটার, দেন মনে রাখবে FW is equals to 4FA, মানে কি, ওয়াটারে ফোকাস এয়ার এর ফোকাসের থেকে 4 গুণ হয়ে যায়। কারণ যখনই আমি এয়ার, দেখ এয়ার আছে মানে এখানে 1 আছে, ওয়াটার আসছে মানে এখানে ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইনডেক্স চলে আসছে, যদি হিসাবটা করে দেখবি ওয়াটারের ফোকাসটা এয়ারের ফোকাসে 4 গুণ হয়ে যাচ্ছে। ওই হিসাবটা তোরা এখানে বসে করতেই পারিস, এটাকে তোরা লিখে দিবি 2/r, এটাকে 1/r1 minus 1/r2 লেখার দরকার নেই, ইকুইকনভেক্স ধরে নিবি, এটাকে 2/r লিখবি, এখানে কিছু লেখা দরকার নেই, mu by 1 minus 1, মানে একবার এয়ারের জন্য mu minus 1 হবে, জলের জন্য mu by জলেরটা -1। জলের রিফ্র্যাক্টিভ ইনডেক্স আর গ্লাসের আমি তোদের মনে রাখতে বলেছিলাম 1.33 আর গ্লাসের ছিল 1.5, এই দুটো মনে রাখবি, তুই বসিয়ে পড়বি দেখবি FW is equals to 4FA আসবে। তার মানে আমরা জিনিসটা দিয়ে শিখতে পারলাম যে আমরা যখন ভেতরে ঢোকাচ্ছি ওর ফোকাল, মানে কোনো ওর যে সারাউন্ডিংসে ছিল তার থেকে বেশি সারাউন্ডিং রিফ্র্যাক্টিভ ইনডেক্স বা সারাউন্ডিংসে ঢুকিয়ে দিলেই ওর ফোকাল লেন্থ বেড়ে যাচ্ছে। অ্যাপ্লিকেবল ফর বোথ কনভেক্স এন্ড কনকেভ, ঠিক আছে? এবার ইফ mu1 গ্রেটার দ্যান mu2 হয়ে যায়, যেটা আগের দিন তোর পড়িয়েছিলাম, যদি সারাউন্ডিংস এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স লেন্সের থেকে বড় হয়ে যায়, তাহলে দুজন কি হয়, উল্টো কাজ করা শুরু করে দেয়। কেন উল্টো কাজ করবে দেখ, জিনিসটা ফিল কর।
যদি μ1 μ2 এর থেকে বড় হয়ে যায়, মানে ডিনোমিনেটর বড় নিউমারেটর কি ছোট, তার মানে জিনিসটা আলটিমেটলি মাইনাস হয়ে যাচ্ছে না? তার মানে এখানে যাই সাইন আসবে সেটা উল্টে যাবে। কনভেক্সের ক্ষেত্রে এখানটা প্লাস আসছিল, এখানে মাইনাস এসে গেল, কনকেভ হয়ে গেল। কনকেভের ক্ষেত্রে এখানটা মাইনাস আসছিল, এখানে মাইনাস আছে, প্লাস হয়ে গেল। ওটাই আগের দিনে দেখে আমি 3টে ছবি দিয়ে দেখিয়েছিলাম অ্যারো দিয়ে। তো ফাংশন অফ লেন্স রিভার্সেস। তো এই জিনিসগুলো ভালোভাবে এই লেন্স মেকার ফর্মুলা দিয়েই বোঝা যায়। বুঝতে পেরেছিস? সিস্টেম আরেকবার বলবো, কি রে সায়ন, বুঝেছিস? এইগুলো হলো লেন্স মেকার ফর্মুলার ইউটিলিটি। এইগুলো লিখে নে যতটা দরকার, তারপর আমরা দুটো অঙ্ক দেখবো। দেখো বইটা দে তো আমাকে। হয়ে গেল বলিস? হয়ে গেছে? একটা প্রশ্ন লেখ। A thin convex lens which is made of glass, bracket mu is equals to 1.5, bracket mu is equals to 1.5, has a focal length of 20 centimeter, has a focal length of 20 centimeter. It is now completely immersed, in a transparent liquid, having refractive index 1.75. Full stop. Find the new focal length of the lens. আচ্ছা দেখ, এখানে আমার ফর্মুলাটা তো এটাই। এবার তোকে প্রথমে বলেছে যে এটা গ্লাস দিয়ে তৈরি আর ফোকাল লেন্থ 20 সেন্টিমিটার। তো এখান থেকে তোর ফার্স্ট কাজ কি, তোকে দেখ আলাদা করে R1 R2 কিছু বলে দেয়নি, তো ছেড়ে দে ওটাকে। তো ফোকাল লেন্থ 20 সেন্টিমিটার, তাহলে 1/20 ইজ ইকুয়ালস টু গ্লাস দিয়ে তৈরি, গ্লাসের রিফ্র্যাক্টিভ ইনডেক্স 1.5 বলে দিয়েছে। এবার ইনিশিয়ালি কিছু বলেনি মানে আমি ধরে নেবো এয়ারে রাখা আছে। আমি কি লিখবো 1.5/1 -1, এটা আমি জানি না, তো এটা যেমন আছে অ্যাজ ইট ইজ তাই লিখে দেবো। তাহলে এখান থেকে দেখ আমি একটা ভ্যালু পেয়ে যাচ্ছি। 1.5 - 1 কত হয়? 0.5। 0.5 যদি এখানে গুণ হয়ে যায় 1/20 × 0.5, এখানে এটাকে ছেড়ে দে, যা আছে থাকতে দে। কত হচ্ছে? 1/10 হয়ে গেল। এটা আমার ফার্স্ট কেসের কাজ হয়ে গেল। এরপরে কি বলেছে, যেটা ওটাকে জলের মধ্যে আই থিঙ্ক ডোবানো হয়েছে, জলে বা কোথাও একটা ডোবানো হয়েছে, এটা লিকুইডে ডোবানো হয়েছে, যার রিফ্র্যাক্টিভ ইনডেক্স 1.75। এমনি বোঝা যাচ্ছে একটা জিনিস, দেখ কিছু অঙ্ক না করে, ওর যার মধ্যে ডোবানো হয়েছে তার রিফ্র্যাক্টিভ ইনডেক্স কিন্তু গ্লাসের থেকে বেশি, তার মানে কনভেক্স আর কনভেক্স থাকবে না, কনকেভ হয়ে যাবে। ঠিক আছে, সে যাই হোক, যা হয়েছে ওর ব্যক্তিগত ব্যাপার, জীবনে কি করবে। এবার আমি যখন, আমাকে কি বলেছে, আমাকে নতুন ফোকাল লেন্থটা বার করতে বলেছে, তো আমি এই ফর্মুলাটাই লাগাবো 1/f। এবার কি করবো 1.5/1.75 - 1, ঠিক আছে, 1/r1 - 1/r2, এটাকে ড্যাশ লিখে দিতে পারিস একবার। তো এটা কত হবে? এটা হবে -0.25/1.75 আই থিঙ্ক, যদি এলসিএম করি। আর 1/r1 - 1/r2 আগেই বার করে রেখেছি 1/10।
তাহলে কত হচ্ছে 7, তো -1/70 মনে হচ্ছে। হ্যাঁ, তো 1/f অত রকম করা 25 সাথে 175, তো f = -70 সেন্টিমিটার। একটা জিনিস খেয়াল করে দেখ, ওর ফোকাল লেন্থ 20 ছিল, মুদ্রা করে দেখ ওই গল্পটা কি থাকছে, তোমার বাইরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেড়ে গেলেই ওটা 1 থেকে বেড়ে 1/7, ফোকাল লেন্থ কিন্তু বেড়ে গেছে। ফোকাল লেন্থ কত ছিল 20, কত হয়ে গেল 70, মাইনাস হয়ে গেল কারণ সারাউন্ডিংস একটা ওর ইয়ের থেকে বেশি হয়ে গেছে, গ্লাসের থেকে বেশি হয়ে গেছে তাই, বাট বেড়েছে কিন্তু ম্যাগনিটিউডটা কিন্তু বেড়েইছে। বুঝতে পারলি? এটা তো ফাইনাল অ্যান্সার। এরকম ভাবে এখানে অঙ্কগুলো করতে পারিস, জিনিস দিয়ে দেবে করে দিবে, এগুলো সোজাই অঙ্ক। কঠিন চ্যাপ্টার সবই হয়ে গেছে, এখন সব ফর্মুলা বসি অঙ্কের চ্যাপ্টার। সায়ন অঙ্ক শেষ হয়ে গেছে? শেষ তো হবে না, তুই শেষ হয়ে গেছিস। অঙ্কটা কি মোটামুটি ফোর্থ করার ভাবছিস? জিজ্ঞেস করছি। কেমিস্ট্রি ফোর্থ হয়ে যাবে বাবা। ইংরাজি, বাংলা, এই বাংলা দুদিন পড়িস, বলবে না। শেক্সপিয়ার পড়ে নিয়েছিস? শেক্সপিয়ার নেই না 12-এ? 11-এ ছিল না? ও 12-এ নেই না? জানি না আমি কি আছে। শেক্সপিয়ার পরীক্ষার আগের দিন পড়বি? দেবে, শেক্সপিয়ারই দেবে এসে। আমি তো মানেই বুঝলাম না জীবনে। এত কঠিন ইংলিশ হয় নাকি? কমেডি অফ এরার্স পড়েছিস? তোর একটা বাংলায় অনুবাদ আছে জানিস, ভ্রান্তি বিলাস। ঝড় না, জুড়ুয়া, জুড়ুয়া। ম্যাকবেথ পড়েছিস? ম্যাকবেথটা হেভি, ম্যাকবেথটা হেভি। ওটাই সবাই পড়ে যায়। হয়েছে, লিখে নিয়েছিস তো? এই মোটামুটি লেন্স মেকার ফর্মুলার ব্যাপারে। এবার আরেকটা জিনিস হলো তোদের এই পার্সপেক্টিভে বলি, সেটা হলো পাওয়ার অফ লেন্স। লাইক পাওয়ার অফ লেন্স, পাওয়ার অফ লেন্স বলতে কি বোঝায়? P = 1/f। মনে রাখবি, ফোকাসের রেসিপ্রোকালকেই পাওয়ার বলে। এবং মনে রাখবি এটা তখন যদি f মিটারে থাকে, যদি f সেন্টিমিটারে থাকে তাহলে কিন্তু 100/f। সব সময় পাওয়ারের যে ইউনিটটা হলো ডায়োপ্টার। কি প্রোনাউন্সিয়েশন যাই হোক তো ডি দিয়ে লেখা হয়। এই তোরা সব চশমা পড়ে আছিস, সবার পাওয়ারই কিন্তু আলটিমেটলি ডায়োপ্টার ইউনিট, আমরা সেটা অতটা উল্লেখ করি না তাই। আচ্ছা, পাওয়ারের আরেকটা এসেন্স বলছি। পাওয়ার বোঝায় কনভেক্স লেন্স কত ভালো মেলাতে পারে, কনকেভ লেন্স কত ভালো দূরে পাঠাতে পারে। এটা হলো পাওয়ারের খুব পাতি ভাষায় ডেফিনেশন। একটা কনভেক্স লেন্স, ধর আমি তোকে দেখাচ্ছি, ধর এই একটা লেন্স, এই একটা লেন্স, পরীক্ষা এরকম প্রশ্ন করতে পারে। ও এরকম করলো, ঠিক আছে?
এবং আরেকটা কনভেক্স লেন্স প্রশ্ন হলো কার পাওয়ার বেশি, এর যে তাড়াতাড়ি মেলাতে পারে। তার মানে কি ফোকাল লেন্থ যার কম, এফ যার কম, পি তার বেশি। এটা কিন্তু আসল কনসেপ্ট, এগুলো তো ম্যাথমেটিক্যাল ফর্মুলা, কিন্তু কনসেপ্টটা মেন এটা যে এটা যদি এ লেন্স হয়, এটা যদি বি লেন্স হয়, তাহলে আমি বলতে পারি এফ এ গ্রেটার দ্যান এফ বি। কনকেভ লেন্সেও কিন্তু ব্যাপারটা তাই। মানে এই একটা এলো, এ মোটামুটি ধর এরকম করে দিল, তো দেখে মনে হচ্ছে এখান থেকে আসছে। আর একটা এ এলো, অবশ্যই এর বেশি, বুঝতে পেরেছি? বেশি ডাইভার্জ করিয়ে দিচ্ছে, ফোকাল লেন্থ কম, পাওয়ার বেশি। বুঝতে পেরেছিস? এটা কিন্তু পাওয়ারের রিয়েল এসেন্স। তো তুই এখানে তোরা চাইলে লিখে রাখতে পারিস, it is defined as the ability, it is defined as the ability of convex, লিখতে থাক, of convex lens how fast it can converge, or for concave lens how fast it can diverge। আসল জিনিসটা এটা। লেন্স মেকার্স ফর্মুলা পাওয়ারের ইউজটা দেখ, এটাই কিন্তু লেন্স মেকার্স ফর্মুলা। আবার এটা দেখে ঘাবড়ে যাচ্ছে না, যে P1/F ছিল, এভাবে লেন্স মেকার্স ফর্মুলা লেখা যায়, লিখে রাখবে এটা। হয়ে গেছে? এবার লেখ কম্বিনেশন অফ লেন্সেস এন্ড ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ। কম্বিনেশন অফ লেন্সেস এন্ড ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ। হ্যাঁ, তো কম্বিনেশন অফ লেন্স এন্ড ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ বলতে কি বোঝায় দেখ, এটা বলতে বোঝায় হলো যে একটা লেন্স এবার নেই, যেমন আমরা রেজিস্ট্যান্সের কম্বিনেশন দেখেছি তেমন এখানেও হয়, এখানে সিরিজ ফায়ার হয় না, এক ধরনেরই হয়, যে একটা লেন্স নেই, ধর একের বেশি আছে, আমি দুটো দিয়েই বলছি। তো ধর এর ফোকাল লেন্থটা f1, এর ফোকাল লেন্থটা f2, ঠিক আছে? এবার এদের দুজনকে রাখলে কি হবে, এর উপর আলো পড়বে, এ একটা ইমেজ বানাবে, ওই ইমেজটা এর ভার্চুয়াল অবজেক্ট হিসেবে কাজ করবে, আবার এ একটা ইমেজ বানাবে। তো আলটিমেটলি যদি ক্যালকুলেট করে দেখা যায় যে নেট, মানে আজকে ওই দুটোর জায়গায় আমি যদি একটা লাগাই, যে ইকুইভ্যালেন্টটা যেটা কনসেপ্ট, যে তোমার দুটো আছে তার জায়গায় তুমি একটা লাগাও, তাহলে একই কাজ করবে। যে আজকে এর থেকে ধর 10 সেন্টিমিটার দূরে একটা অবজেক্ট আছে, আলটিমেটলি পুরো সিস্টেম দিয়ে এ বানালো মিলিয়ে আলটিমেটলি যদি 15 সেন্টিমিটার দূরে হয়, তাহলে একটা সিঙ্গেল ফোকাল লেন্থ, একটা সিঙ্গেল লেন্স যেই কাজটা করতে পারবে সেটাকে বলবো ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ। ফর্মুলাটা কি, এটা কোনো ডেরিভেশন অত আসে না, এটা। এবং আরো যদি লেন্স থাকে তাহলে আরো, মানে প্যারালাল কম্বিনেশনের ফর্মুলাটার মতো অনেকটা দেখতে। বল নিউ চেঞ্জ হবে মানে বুঝলাম না।
আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে যায় আসে না, আমার যে ওর ফোকাল লেন্থ ওটা তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর বেস করেই হয়েছে। এফটা কার উপর নির্ভর করে, সাইডে লিখে রাখ, ডিপেন্ডেন্স অফ এফ। আমরা তো লেন্স মেকার্স ফর্মুলা এক্ষুনি দেখলাম, ফোকাল লেন্থ কার উপর নির্ভর করে, মিউ, ওর মানে ওর নিজের মিউ, ওর সারাউন্ডিংস এর মিউ, আর ওর রেডিয়াস অফ কার্ভেচার। লেন্স মেকার্স তো তাই বললো। তো তোর যখন এফ বলে দিচ্ছে তার মানে ওগুলো ওদের উপর বেস করেই হয়েছে, এদের দুজনের মিউ সেম কি সেম না তাতে আমার কি যায় আসে। লিখে রাখবি এটা, মিউ অফ লেন্স, মিউ অফ সারাউন্ডিংস। এই প্রশ্নটা আসতেই পারে, কি জানো, রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস না লিখে রেডিয়াই লিখে দিবি, কারণ দুটো আছে তো, রেডিয়াই অফ কার্ভেচার অফ টু সারফেসেস। আর একটাও লিখবি, কালার অফ লাইট। সব কালারের জন্য একই জায়গায় পড়ে না। এখান থেকে কিন্তু এটা লেখা যায়, ইকুইভ্যালেন্ট পাওয়ারটা কি হবে, P1 প্লাস P2, পাওয়ারটা নর্মাল যোগ হয়ে যাবে, আর ফোকাসের উল্টোটাই পাওয়ার। হয়ে গেছে। এবার এখানে একটা জিনিস লেখ, লেন্স কাটিং। যদি একটা লেন্সকে ধর ইকুই কনভেক্স লেন্স বা ইকুই কনভেক্স লেন্স, মাঝখান দিয়ে যদি কেটে দিস, কাট, ফাইনাল ফোকাল লেন্থটা ইনিশিয়াল ফোকাল লেন্থের দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু যদি একটা ফোকাল লেন্থকে এই বরাবর কেটে দিস, কিছুই আসবে না, যায় আসবে না। কারণ কি, যখন তুই এই বরাবর কাটছিস এটা নেই, কিন্তু স্টিল দুটো সারফেস আছে, রেডিয়াস রেডিয়াস সব সেম আছে। কিন্তু যখন তুই এইখানে এরকম কাটছিস, কি হয়ে যাচ্ছে ব্যাপারটা দেখতে, এই হয়ে যাচ্ছে। এর ক্ষেত্রে আমরা একটু আগে ফর্মুলা দেখলাম, এটা 1/r, কারণ একটা বার ইনফিনিটি হয়ে যায়। আর যখন দুটো জুড়ে থাকে তখন কি হয়, u-1 2/r। স্বাভাবিক দেখে বুঝতে পারছিস যে এটা কিন্তু এর দ্বিগুণ, কারণ এটা কিন্তু উল্টো আছে, এফটা উল্টাতে হবে। তো মাঝখান দিয়ে কেটে দিলে ফোকাল লেন্থ দ্বিগুণ হয়ে যায়, হরাইজন্টালি কাটলে কিছু যায় আসে না। লিখে রাখ। এগুলো পরে দেখলে বাড়িতে বুঝতে পারবি তো, এফ ড্যাশ এগুলো কি বোঝাতে চাইছি। ঠিক আছে, লিখে নিয়েছিস? আচ্ছা, যদি ধর আমার এই লেন্সের যে কম্বিনেশন আছে, লেন্সের কম্বিনেশনে একটা লেন্স কনভেক্স আর একটা লেন্স কনকেভ, এর f1
এর f2 f1 এর ভেতরে নেই, তাহলে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ কি হবে? কি হবে বলতো? কনকেভের জন্য জাস্ট মাইনাস সাইন চলে আসবে, কারণ কনকেভের ফোকাস এমনিও বসানোর সময় থেকে মাইনাস দিয়েই বসাতে হয়। তো এখানে তুই বসা, ধর এটা -10 সেন্টিমিটার, তো প্লাস মাইনাসে মাইনাসই আসবে। বুঝতে পেরেছিস? আচ্ছা এবার এক মিনিট, যদি f1 গ্রেটার দ্যান f2 হয় এই সিস্টেমের, মানে কনভেক্স লেন্সের ফোকাসটা বেশি কনকেভ লেন্সের থেকে, তাহলে পুরো ব্যাপারটা কিরকম ভাবে কাজ করবে? তাহলে f ইকুইভ্যালেন্ট লেস দ্যান 0 হবে এবং পুরো সিস্টেমটা কনকেভের মতো কাজ করবে। সিস্টেম উইল অ্যাক্ট অ্যাজ কনকেভ। কারণ কি, f1 যদি বড় হয়, ভালো করে বুঝবি, f1 যদি বড় হয় তাহলে 1/f1 ছোট হবে, তাই জিনিসটা মাইনাস হয়ে যাচ্ছে। আচ্ছা যদি f1 লেস দ্যান f2 হয় তাহলে f ইকুইভ্যালেন্ট কি হবে? গ্রেটার দ্যান 0। তো সিস্টেম will act as convex, ঠিক আছে? আর যদি দুজন ইকুয়াল হয়ে যায়, f1 is equals to f2, তাহলে কি হবে বলতো? f ইনফিনিটি হয়ে যাবে, f ইকুইভ্যালেন্ট ইনফিনিটি হয়ে যাবে। হ্যাঁ 1/0 হয়ে যাচ্ছে ইনফিনিটি। তার মানে কি বলবো? প্লেটের মতো কাজ করবে, জাস্ট একটা কাচের স্ল্যাব দিয়ে আলো যায় না, এই ওই। আর থিন লেন্স বলে তো একদম স্ট্রেট। বুঝতে পেরেছিস? লিখে রাখ ওইটা এটাই ছবিটা দিয়ে রাখবি নিচে। হয়েছে, লিখে নিয়েছিস? আচ্ছা এবার তোদের এক ধরনের অঙ্ক দেখাই, সেটা হলো লেন্স আর মিরর কম্বিনেশনের উপর বেস করে। লেন্স আর মিরর দুটোই থাকবে, ঠিক আছে? মানে থিওরির ব্যাপার নয়, পুরোটাই অঙ্কেরই ব্যাপার। তার আগে দু একটা জিনিস লেখ, f নাম্বার অফ লেন্স, f নাম্বার অফ লেন্স, f হাইফেন দিয়ে নাম্বার অফ লেন্স, f টা স্মল, লিখে রাখ, এটা অনেক সময় থিওরি প্রশ্নে জিজ্ঞেস করে না। The focal length of lens is represented as the multiple of diameter of aperture. Multiple of diameter of aperture. This multiple is f number. যেমন আমাদের বোঝাচ্ছি ব্যাপারটা কি বলছে। f নাম্বারটা ধর এই লেন্স, ওর ফোকাস ধর এখানে এসে আলো মেলে, ঠিক আছে? ডায়ামিটার অফ অ্যাপারচার মানে কি, এইটা হলো ডায়ামিটার অফ অ্যাপারচার, এই যে এরকম লেখা থাকে। কোনো এইটা যদি তোরা কোন ক্যামেরা কেউ ডিএসএলআর ইউজ করে থাকিস, লেন্স ফেন্স ইউজ করে থাকিস, f15 মানে কি, ওর যে ডায়ামিটারটা, ভালো করে বুঝবি কনসেপ্টটা হলো d = ক্যাপিটাল F বাই স্মল f, ঠিক আছে? স্মল f যদি তো এরকম লেখা স্মল f15, তার মানে তার ফোকাল লেন্থ যেটা আছে তার 1/15 হলো ডায়ামিটার।
মানে f/15 করলে আসে d, মানে এটাকে 15 দিয়ে ভাগ করলে এটা আসবে, মানে এটা অনেকটাই বড় অনেকটাই ছোট। যত ফোকাস নাম্বার বেশি তার মানে তত ফোকাসটা বেশি, পাওয়ার কম। বুঝতে পেরেছিস না বুঝিস না? এটাকে লিখে রাখ, d is equals to capital F by small f। হয়ে গেছে? একটা প্রশ্ন বলছি দেখ, লেখ গিয়ে হলো a point object O is placed at a distance of 15 cm from convex lens. A point object O is placed at a distance of 15 cm from a convex lens L of focal length 10 cm. And the convex mirror is placed such that its distance from the lens is equal to the focal length of the lens. Focal length of the lens. Full stop. The final image coincides with the object. COINCIDES. Coincides with the object. Find focal length of the convex mirror. ঠিক আছে, তো আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের ছবিটা আঁকতে হবে। একটা লেন্স বলেছে আর একটা মিরর বলেছে। আচ্ছা, এফ নাম্বার কিন্তু যেগুলো লেখা না ওগুলো কিন্তু বইতে নেই, এখান থেকেই পড়ে যাস। তোর পরীক্ষা এসে যেতে পারে এফ নাম্বার, আমি তোকে বলছি, ওদের নাও আসতে পারে, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসার চান্স থাকে আর কি। যাই হোক, তো এই ধর আমার কনভেক্স লেন্স আছে, এই কনভেক্স লেন্সের মধ্যে আমার বলেছে একটা অবজেক্টকে 15 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে। তার মানে আমার অবজেক্ট আমি ধরলাম এখানে আছে, আমার অবজেক্ট, ভালো কথা। এবার বলেছে এই কনভেক্স লেন্সটার ফোকাল লেন্থ 10 সেন্টিমিটার, এই গ্যাপটা 15। এই অঙ্কগুলো আমার সত্যি বলতে খুব ভালো লাগে, একটু বুঝলেই হয়। আর এর ফোকাল লেন্থ 10 বলে দিয়েছে, তো f = 10 লিখে রাখছি, ঠিক আছে। এরপরে কি বলেছে যে একটা মিররকে রাখা হয়েছে এমন ভাবে যেন মিরর থেকে লেন্সের ডিসটেন্স ওর ফোকাল লেন্থের সমান হয়। তার মানে মিররটাকে 10 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, এটাই বলতে চাইলো। আর কি মিরর রেখেছে? কনভেক্স মিরর রেখেছে। তার মানে মিররটাকে এই আঁকবো আমি, তার মানে এই গ্যাপটা কত? 10। বুঝতে পারলি? এবার বলেছে যে the final image formed by this combination coincides with O, মানে যেখানে অবজেক্ট নাকি সেখানেই ইমেজ, এটাই বোঝার কি করে আঁকবো। ভালো করে দেখবি, আজকেও 15 সেন্টিমিটার দূরে আছে। আগে আমি দেখি ফর লেন্স ইমেজটা কোথায় তৈরি হবে। ইউটা -15, ঠিক আছে, এফটা 10,
তাহলে v হবে 1/v minus 1/u is equals to 1/f, তাহলে 1/v plus 1/15 is equals to 1/10, তাহলে 1/v is equals to 1/10 minus 1/15 কত হয় এটা 15 30 3 2 1/30, ঠিক আছে। এটা দেখিয়ে দেবো আবার কাউকে কি করে এলো। তো v is equals to কত হলো প্লাস 30, তার মানে 30 সেন্টিমিটার দূরে। তার মানে ব্যাপারটা কি, যদি ছবিটা একটু বুঝতে চাস, আলোটা এই পড়লো 30 সেন্টিমিটার দূরে গিয়ে মিলবে, এটা 10 মানে এটা আরো 20, এখানে মিলতে পারতো কিন্তু কেসটা কি হলো মিরর আছে, মিরর খেলবে। এবার মিররে যখনই এরকম প্রশ্ন বলবে কোইনসাইডস উইথ দ্য অবজেক্ট, অবজেক্টের সাথে মিলে যাচ্ছে, তুই আবার মিররের জন্য ফর্মুলা বসাতে পারিস কিন্তু প্রয়োজন হয় না। মিররের জন্য তোকে আমি ফর্মুলা বসাচ্ছি, আমি তো মুখে মুখে বোঝাচ্ছি। দেখ, যদি অবজেক্টটার ইমেজ একই জায়গায় তৈরি হয়, এটা কখন সম্ভব? আলোটা এই এলো, রিফ্লেক্ট হলো, এটা কখন সম্ভব? কখন কনভেক্স মিরর একদম ওর উপর যেরকম আলো আছে সেরকমই ফিরিয়ে দেবে, যখন ওটা সেন্টার অফ কার্ভেচারের দিকে যাবে। তার মানে সোজা হিসাব, এইটা টোটাল 30, এটা 20, তার মানে 20 সেন্টিমিটার দূরে আছে ওর সেন্টার অফ কার্ভেচার, তার মানে ওর ফোকাস কত 10, f is equals to 2r, না সরি f is equals to r/2। তো এবার কি করবে, এবার যদি কেউ মনে করে মিরর ফর্মুলা লাগাও, কোনো লাভের লাভ জীবনে কিছু করতে পারবে না। u কত হবে ভার্চুয়াল অবজেক্ট প্লাস 20, v কত হবে যেখানে অবজেক্ট সেখানে ইমেজ, এই ডিসটেন্সটা কত 10 আর 15 25, f বার করতে হবে 1/v প্লাস 1, আচ্ছা v টা মাইনাস কিন্তু দেখ এইদিকে 1/v প্লাস 1/u is equals to 1/f, তাহলে মাইনাস 1/25 প্লাস 1/20 is equals to 1/f, তো f ক্যালকুলেটর 10ই আসবে। কি দরকার এই লাইনটা না করলে হয়, এটা বুঝে লিখে দিলেও হয়। যখনই কোয়েনসাইডের কেস আসবে এটা হবেই, ওর আইদার সেন্টার অফ কার্ভেচারের উপর আসছে বা সেন্টার অফ কার্ভেচার থেকে বেরোচ্ছে, এরকম কিছু একটা হবে। সেন্টার অফ কার্ভেচারে একমাত্র না যেখানে যেমন আসে তেমন ফেরত চলে যায়, বুঝতে পারলি? দুভাবেই করা যায়, ওটা দিয়ে করা যায়, এটা দিয়ে, কিন্তু এটা দিয়ে অনেক বেশি সুবিধা করে ফেল। হ্যাঁ ওরা তো বলে দিয়েছে যে কনভেক্স মিররটাকে আমি লেন্স থেকে ওর ফোকাল লেন্থ যতটা দূরে আছে তত দূরেই রেখেছি, ফোকাল লেন্থ 10 তাই 10 দূরে রেখেছি, আমি এখান থেকে 30 হচ্ছে, তার মানে এখান থেকে টোটাল ডিসটেন্স 30 হবে, এটা 10 হলে না রেডিয়াস অফ কার্ভেচারটা মিররে হ্যাঁ 20, কারণ রেডিয়াস অফ কার্ভেচারে সেন্টারে পড়ছে বলেই তো একদম সেরকম ফেরাতে পারছে, মানে এই পড়ছে অবজেক্টটার ইমেজ কোইনসাইড করে যাচ্ছে। লাইট রিভার্সিবিলিটি ফলো করে সবসময় রাখবে, লাইট যদি কোনো জায়গায় নরমালি পড়ে ও নরমালি একদম ফিরে আসবে একই ভাবে।
হয়ে গেছে? আর একটা প্রশ্ন লেখ, a convex lens of focal length 10 centimeter, a convex lens of focal length 10 centimeter and a concave mirror of focal length 15 centimeter and a concave mirror of focal length 15 centimeter are placed coaxially 40 centimeter apart from each other. Apart from each other, full stop. An incident beam parallel to its principal axis, is incident on the convex lens. Locate the position of the final image. ছবি আঁকাই মেন জিনিস। তোকে একটা কনভেক্স লেন্স আর একটা কনকেভ মিরর বলেছে, তো সবার আগে আমি ছবি আঁকবো। এই আমার কনভেক্স লেন্স, এই আমার কনকেভ মিরর, দেখ ইনওয়ার্ড বেন্ডিং। এই আমার প্রিন্সিপাল অ্যাক্সিস। এবার এই যখনই আমি এঁকে দিলাম, আমায় বলেছে ফোকাল লেন্থ 10 সেন্টিমিটার, এর ফোকাল লেন্থ 10, যেগুলো আছে সেগুলো লিখে নেব। এন্ড এ কনকেভ মিরর অফ ফোকাল লেন্থ 15 সেন্টিমিটার, এর ফোকাল লেন্থ 15, এর ফোকালের সাথে সবসময় এটাকেও লিখে দিবি নিচে। আর 30 রেডিয়াস অফ কার্ভেচার, আর প্লেসড কোঅ্যাক্সিয়ালি 40 সেন্টিমিটার অ্যাপার্ট ফ্রম ইচ আদার, মানে এদের মধ্যে গ্যাপটা কত? 40 সেন্টিমিটার দুজনের মধ্যে। কোঅ্যাক্সিয়ালি মানে দুজনের প্রিন্সিপাল অ্যাক্সিসটা সেম, কোঅ্যাক্সিস, ঠিক আছে, একই অ্যাক্সিস ওরা শেয়ার করছে। An incident beam parallel to its principal axis incident on the convex lens, একটা প্যারালাল রে এর উপর পড়লো, ফাইনাল ইমেজ কোথায় হবে? আমরা একদম পরপর করতে করতে যাব। প্যারালাল আলো বললে কোথায় মেলে? ফোকাসে। তার মানে ফোকাসটা কোথায়? 10 সেন্টিমিটার দূরে। আমি বললাম এটা হলো ফোকাস। তো এই আলো এই পড়লো, ঠিক আছে, আই ড্যাশ, এটা কত? 10 সেন্টিমিটার। তো ফার্স্ট it will converge at 10 centimeter from convex lens। এবার অ্যাকচুয়ালি এই অঙ্ক করতে এগুলো জয়েন্ট লেভেলের অঙ্ক, এই অঙ্ক করতে কিছু লাগেই না। তোর 10 হয়ে গেল, এর থেকে গ্যাপ কত আছে দেখ। কনকেভের কি ছিল? সেন্টার অফ কার্ভেচার অবজেক্টের সেন্টার অফ কার্ভেচার ইমেজ। দেখো সেন্টার অফ কার্ভেচার হয়েছে, অ্যানসার এখানেই হবে, এখানেই ফাইনাল ইমেজ তৈরি হবে। কারণ কি হবে, ওর উপর এখান থেকে যখন আলোটা পড়বে, কারণ এই জন্য তারা নিচে লিখে রাখতে বলি, যাতে নিজের বুঝতে সুবিধা হয়। এবার কেউ মনে করলো আমি মিরারেরটা করবো, কর বসে তুই। কেউ যদি মনে করে আমি মিরারেরটা করবো, কর। 1/v + 1/u = 1/f সে করবে। সে f এর জায়গায় লিখবে -1/15, কারণ কনকেভ আছে। u এর জায়গায় কত লিখবে? -30। সে v বার করবে, সে দেখবে v বার করে সে -30 আসছে তার অ্যানসার, ওখানে ইমেজ। বুঝতে পেরেছিস?
তো ছবিটা নিজে ক্লিয়ার থাকলে অঙ্কগুলো করা খুবই ভালো। ঠিক আছে, তো ফাইনাল ইমেজ এই জন্য এগুলো জয়েন্টে দেয়, তো দেখে বলে দিতে পারিস কোথায় হবে। দেখ আমি কিন্তু এগুলো কিছু না লিখলে আমার কাজ হয়ে যেত, এটা তোদের জন্য আমি লিখলাম। বাট দেখ এটা আমি মুখে, এখানে প্যারালাল আসছে, ফোকাসে মিলবে 10, ডিসটেন্স 40 মানে এটা 30, 30 এর জিনিস 30ই হবে কারণ রেডিয়াসটাই 30। বুঝতে পারলি? ফাইনাল ইমেজ will form at 10 centimeter from convex lens. হ্যাঁ না তুই লজিকটা লিখে দিতে পারিস, ইট ইজ রেডিয়াস অফ কার্ভেচারে আছে তো ওখানেই হবে, ওটা লজিকটা লিখে দিলেই হবে। লেন্স আর মিররের মাঝখানে থেকে 10 সেন্টিমিটার দূরে হয়েছে। বুঝতে পেরেছিস লেন্স মিরর কম্বিনেশনের অঙ্কগুলো? আজকে সবসময় এরকম রেডিয়াসে চলে আসবে এরকম নয়, যদি না আসে আগে লেন্সের জন্য ফর্মুলা বসাবি, ছবি আঁকবি, তারপর মিররের জন্য বসাবি, ম্যাক্সিমাম কেস দেখবি ভার্চুয়াল অবজেক্ট চলে আসবে, ইউ প্লাস নেবি। মিররে যেরকম করেছি লেন্স মিররে ওরকম। চান কিছু বুঝতে পারছিস না তো? না কষ্ট হচ্ছে তো চান, এত কঠিন জিনিস। গাড়ি হয়ে গেছে। এবার হেডিং লেখ, অ্যাঙ্গুলার ডিসপারশন ইন প্রিজম। অ্যাঙ্গুলার ডিসপারশন ইন প্রিজম তো এমনি প্রিজম তো পড়িয়েছিলাম মনে হয়, দেখিস ওদের একবার খাতাটা দিস তো লেখার পর। জিসা আসছে, ডেঞ্জার কেস, খুবই ডেঞ্জার কেস বল সৃষ্টি। তোর কি দেখে ওকে ভয় টয় লাগে নাকি? কেন জিসার আর কি কেস হয়েছে? ও হ্যাঁ এই তো প্রিজম পড়িয়েছিলাম জিনিস। ঠিক আছে হয়েছে। দেবরূপ ইয়ে লেখ, হেডিংটা লেখ, অ্যাঙ্গুলার ডিসপারশন।
দেখ অ্যাঙ্গুলার, আগে তোদের ডিসপারশন মনেটা জিনিসটা একটু মনে করিয়ে দিই, মনে আছে? শায়ন ডিসপারশন মানে আমি তোকে বাংলায় বলে দিচ্ছি, তাও দেখি তোর মনে আছে কিনা। বিচ্ছুরণ কি? ওটা বিক্ষেপণ। কি ডিসপারশন মানে কি? কি থেবড়ে যাওয়া? থেমে যাওয়া, আলো থেমে যাবে। কার এত ক্ষমতা আছে? কौन माइकल आर्मी का क्षमता है वो আলোকে আটকে দেবে? আরে 7টা রঙে ভেঙে যায়। জানোয়ার, পাস করবি না রে কেউ। ডিসপারশন বলতে পারছে না। আরে রেইনবো তৈরি হয়, ওরা স্ক্যাটারিং। কি অবস্থা, মানে অশিক্ষার চূড়ান্ত অন্ধকারে আছে সব। লেখ ডিসপারশন বলে লেখ। আবার ডিসপারশনের ডেফিনেশন লেখাতে হচ্ছে, সব আসবেও না। লেখ the splitting of white light, the splitting of white light into its constituent colors, the splitting of white light into its constituent colors, that is কিভাবে লিখবি জানোয়ারগুলো? এই যেভাবে that is লিখবি, that is VIBGYOR, বেনিয়া সহকালা, VIBGYOR, that is VIBGYOR, while passing through a dispersive medium bracketed like prism, passing through a dispersive medium bracketed like prism is called dispersion. Dispersion এর ডেফিনিশন লেখালাম, 7 এ আছে, জানো। তোকে একা না বাবা, এ তো আবার বলে থেমে যাবে, আরো ভয়ঙ্কর। তাও তো তুই বিচ্ছুরণ বিক্ষেপণে গুলিয়ে গেছিস, তাও কাছাকাছি শব্দ। এভাবে তো জীবনটাও একদিন কেমন যেন গুলিয়ে যাবে স্যার। যাই হোক, বুঝতে পেরেছিস? আর কিছু ডিটেলে বলবো? নিচে আরেকটা কিছু লিখে রাখ, তোদের ওটা লিখে রাখা দরকার। ন্যাচারাল এক্সাম্পল ড্যাশ দিয়ে রেইনবো, যেন মনে থাকে তার জন্য। আরে বাড়ি গিয়ে দেখবি পড়বি, কিছু বুঝতে পারবি না, রেইনবোটা পড়লে তোর মনে আসবে। হ্যাঁ, এটা তো পড়িয়েছিল। আচ্ছা, আমরা পড়ছি অ্যাঙ্গুলার ডিসপারশন। এইটা তো ছোটবেলার জিনিস ছিল। ডিসপারশন হয় প্রিজমের মধ্যে দিয়ে হয়। কতগুলো জিনিস একটু মনে করিয়ে দিই। এই হোয়াইট লাইট পড়লো, এখান থেকেই কিন্তু ভাঙে, ঠিক আছে? আলোর যাওয়ার কথা এরকম, ওরকম যেতে পারবে না। আমি যখন এটা আগের বছর টিউটোপিয়াতে পড়িয়েছিলাম, তখন এটা বেশ স্মার্ট বোর্ড ছিল, তো 7টা কালার উঠিয়ে গেছিলাম, ভালো লেগেছে। যদিও আমি ওটা ক্লাস 8 ক্লাসে পড়িয়েছিলাম টিউটোপিয়াতে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। তাকাচ্ছে আবার, নিচ থেকে যদি দেখিস VIBGYOR এরকম ওপর অব্দি, ঠিক আছে? এগুলো লিখে রাখবি। রেড লাইট লিখে রাখ ভাই, তোদের বিশ্বাস নেই। ডেভিয়েটস লিস্ট, রেড লাইট সব থেকে কম ডেভিয়েট হয়, ভায়োলেট ডেভিয়েটস মোস্ট। এখান থেকে বোঝা যাবে μV গ্রেটার দ্যান μR, ভায়োলেটের রিফ্র্যাক্টিভ ইনডেক্স রেডের থেকে বেশি। আরো 2-4টে কথা লিখে রাখ, যা যা লিখছি ভেবেছিলাম এগুলো বলতে হবে না। mu decreases, velocity increases, lambda increases, সব লিখে রাখ। না বুঝতে পারলে আমি জিজ্ঞেস করবি কোনটা কি লিখেছি। লাল সব থেকে কম ব্যাকে, অনেক বইতে আমি দেখেছি ছবিটা ভুল, ওরা এইখানে গিয়ে 7টা কালারে ভাঙে।
যখন প্রথমবার রিফ্র্যাকশন হবে সবার মিউ আলাদা, সবার অ্যাঙ্গেল আর আলাদা হয়ে যাবে। সাইন আই বাই সাইন আর মানে মিউ, আই সবার সেম হোক, মিউ তো সবার আলাদা, সব কটা রঙের, তাহলে সবার আরো আলাদা হবে, তো এখানে সব আলাদা আলাদা অ্যাঙ্গেলে দেখবে। এরা প্রথমকে প্রমাণ করেছিল বলতো? মাথা নামিয়ে নিল। কে বলেছিল ডিসপারশন প্রথম? আরে নিউটনসের ওই চাকতিটা দেখিস? ও হ্যাঁ, আর একটা রেফারেন্স বলছি, এটা তোরা কল্পনা করতে পারিস না, যেটা বলবো তোদের কোনো টিচাররাও কল্পনা করেছে কিনা সন্দেহ আছে। কোনোদিন তোরা ওই টিভিতে তো অনেকবার রামায়ণ মহাভারত হয়, সেখানে অনেক দেবতাদের দেখায়, অনেককে দেখায়, অনেক কিছু ভুল দেখায়, কিন্তু সেখানে কোনোদিন দেখেছি সূর্যকে, মানে সূর্য ভগবানকে দেখিয়েছে, সূর্য রথ নিয়ে আসছে, কোন মাইথোলজিক্যাল শোতে দেখিস নি? সূর্যের রথে কতগুলো ঘোড়া আছে দেখেছিস কোনোদিন খেয়াল করে? অনেকের বাড়িতে ছবি আছে। এটা তুই ইন্টারনেটে সার্চ করবি, নাম্বার অফ হর্সেস ইন সানস চ্যারিয়ট, না চ্যারিয়ট কি একটা বলে, সানস চ্যারিয়ট, কত আসবে বলতে অ্যান্সার বল? আমাদের শাস্ত্রে এটাই লেখা ছিল অনেক জন্ম আগে, সূর্যের সাদা আলো 7টা রঙে তৈরি। আমরা বুঝতে পারিনি, নিউটন বুঝে গেছে, নাম নিউটনের হয়ে গেছে, জিনিস তো ভারতের ছিল। কি রে সৃষ্টি, কি বুঝতে পারলি? জীবনে কত কম জানি আমরা বল, এটা ফিল হয়? হ্যাঁ যাই হোক, এগুলো বুঝতে পেরেছিস তো কি লিখেছি? আচ্ছা ভাই, এখান থেকে আমি একটা জিনিস তোকে জিজ্ঞেস করছি, ধর একটা এরকম লেন্স আছে, ঠিক আছে, এরকম প্যারালাল আলো পড়লো, হোয়াইট লাইট পড়লো, প্রিজম যেমন আলোকে ভাঙতে পারে, লেন্সও আলোকে ভাঙতে পারে। ডিসপারসিভ মিডিয়াম মানে যার মধ্যে দিয়ে আলো ডিফ্রাকশন হবে, সেই ডিসপারসিভ মিডিয়াম। এখানে তোর মনে হয় সবাই এক জায়গায় পড়বে? একটা রেঞ্জে পড়বে। তার কারণ কি? 7টা রঙের আলাদা আলাদা মিউ, মিউ আলাদা হলে এফ আলাদা হয়ে যায়, তাই জন্য এফ এর ডিপেন্ডেন্স আমি ওখানে কিন্তু কালার লিখিয়েছিলাম। এবার আমাকে বল, আর মাঝখানে সবাই থাকবে, এইটা কি এফ ভি, মানে কোনটা কি? এক্সট্রিমসে আছে ভি আর আর, তার মানে আইদার এটা ভি হবে এটা আর হবে, বা এটা ভি আছে এটা আর হবে। কোনটা কি বলার বক্তব্য? রেডের জন্য ফোকাল লেন্থ বেশি হয় না ভায়োলেটের জন্য? কনসেপচুয়ালি ভাবলেই তো হয়। কোন মিউটার কথা বলছি? এখানে দুটো মিউ ছিল, একটা লেন্সের একটা সারাউন্ডিংস এর। এখানে আমি কোন মিউটার কথা বলছি বলতো? লেন্সের মধ্যে আলো ঢুকছে, সারাউন্ডিংস তো চেঞ্জ হয়ে যাচ্ছে না। লেন্সের মিউ বাড়লে ফোকাস কমে, কারণ ওই মিউটা উপরে ছিল, একটা নিচে ছিল। তার মানে রেডের জন্য ফোকাস, রেডের জন্য মিউ কম, দেখ মিউ কমছে, রেডের জন্য ফোকাস বেশি, তার মানে এটা এফ আর, এটা এফ ভি। এটাকে বলে কালার অ্যাবারেশন। একটা ফিক্সড ফোকাস পাওয়া যায় না, ফোকাসটা একটা রেঞ্জ হয়ে গেল। এসব অনেক জন্ম আগে, 8-9 বছর আগে বাংলা মিডিয়ামে থাকতো, এখন সব কেটে বাদ দিয়ে দিয়েছে। 8-9 বছর না, 10-12 বছর আগে বাংলা মিডিয়ামে থাকতো। আমার বেলায় ছিল না, আমি তো এমনি পড়েছিলাম। এটাকে বলে কালার অ্যাবারেশন, যেটা ফিক্সড ফোকাস আমি পেলাম না, আমার ফোকাসটা রেঞ্জের মধ্যে চলে আসলো। তো এখানে লিখে রাখবি যে while white light is passing through lens if v less than fr, বাকিরা সবাই এদের মাঝখানেই থাকবে পরপর। কিছু বুঝতে পারছিস কিনা আমি জানি না, সবই তো বুঝতে পারছিস।
যে টপিকের হেডিং দিলাম সেটাতেই এখনো ঢুকতে পারিনি, আগে কিছু কথা বললাম। বুঝতে পেরেছিস শান? তোর অপটিক্স কি মনে হচ্ছে, ম্যাগনেটের বা ইলেকট্রিসিটি থেকে সোজা না কঠিন? হ্যাঁ, এই অপটিক্স খুব বোরিং রে, আমার অপটিক্স একদমই ভালো লাগে না। যাই হোক, হয়েছে। এবার এবার আসবে অ্যাঙ্গুলার ডিসপারশন। ডিসপারশন বুঝতে পেরেছিস? ডিসপারশনের কারণটাই কিন্তু সবার মিউ আলাদা, তাই সবকটা কালারের মিউ আলাদা আলাদা। বুঝে দি? এবার অ্যাঙ্গুলার ডিসপারশনে আসবো। অ্যাঙ্গুলার ডিসপারশন জিনিসটা কি দেখ, অ্যাঙ্গুলার ডিসপারশনটা হলো এই হোয়াইট লাইট পড়লো, ওর যাওয়ার কথা ছিল এরকম, এই লাল, এই বেগুনি, মাঝখানে গুলো আমি আর আঁকলাম না, আঁকাটা বাজে হয়ে যায়, এমনি হাতের লেখা বাজে, আঁকাটা বাজে। এটা ভায়োলেট, ঠিক আছে, ঠিক আছে। লাল কতটা দেখলো, এটা না, এটাকে দেখতে পারি ডেল আর, লাল যতটা দেখলো, লাল কম দেখে, আমি তো লিখেছি রেড ডেভিয়েটস দ্য লিস্ট। ভায়োলেট কতটা দেখলো, এটা কি লিখতে পারি, এটাকে ডেল ভি। আমরা প্রিজমের ক্ষেত্রে আগেই প্রুফ করেছি, আমরা সব কিন্তু থিন প্রিজম পড়ছি, পাতলা প্রিজম। পাতলা প্রিজমের ক্ষেত্রে তোরা ফর্মুলা একটু আগে চ্যাপ্টার পেজ উল্টে দেখতে পারিস, এটা প্রুফ করেছিলাম। মিউ মাইনাস 1 ইনটু এ। অ্যাঙ্গুলার ডিসপারশন হলো ও কতটা ছড়িয়ে আছে, মানে এই গ্যাপটা। অ্যাঙ্গুলার ডিসপারশন ইকুয়ালস টু ডেল ভি মাইনাস ডেল আর, মাঝখানে এটা মানে কতটা ছড়িয়ে আছে। কি করে বলবো দেখ, ডেল ভি কি হবে, ডেল মানে মিউ মাইনাস 1 ইনটু এ, তাহলে ডেল ভি কে কি লিখবো, মিউ ভি মাইনাস 1 ইনটু এ। এটা হলো এটা অ্যাঙ্গেল অফ প্রিজম। ডেল আর মানে কি, মিউ আর মাইনাস 1 ইনটু এ, তাহলে মিউ ভি মাইনাস 1 মাইনাস মিউ আর প্লাস 1 ইনটু এ, তাহলে মিউ ভি মাইনাস মিউ আর ইনটু এ। এটা হলো অ্যাঙ্গুলার ডিসপারশনের ফর্মুলা। এবং এটা কিন্তু একটা অ্যাকচুয়ালি তোর অ্যাঙ্গেলকে বোঝায়। আর এর একক, আর এর ইউনিটটা কি, কারণ এটা একটা অ্যাঙ্গেল আলটিমেটলি, তো ডিগ্রি বা রেডিয়ান। বুঝতে পেরেছিস অ্যাঙ্গুলার ডিসপারশনের ফর্মুলা, মিউ ভি মাইনাস মিউ আর ইনটু এ, লিখে ফেল। কিছু তো বুঝতে পারিস কি মনে হচ্ছে? কি বুঝতে পারছিস? আমি তো নিজেই, আমিও কিছু বুঝতে পারছি না মনে হচ্ছে কি হচ্ছে। পরীক্ষা যদি এটা থেকে একটা 2 নম্বরের অঙ্ক দিয়ে দেয়, করে আসতে পারিস। মিউ ভি আর মিউ আর বিয়োগ করবি, বলে দেবে ভায়োলেটের জন্য কত, রেডের জন্য কত, মাইনাস করবি, অ্যাঙ্গেল দিয়ে গুণ করবি, অঙ্ক শেষ। এখানে যদি অ্যাঙ্গেলটা ডিগ্রিতে দেয়, তোরা অ্যান্সার ডিগ্রিতে লিখবি। অ্যাঙ্গেলই যদি রেডিয়ানে দেয়, এই অ্যাঙ্গেলটা, তাহলে তোরা অ্যান্সার রেডিয়ানে লিখবি। সান কিছু বুঝতে পারছিস না? না, এগুলো আর কি বোঝাবো বল, এগুলো তো নিজেরই লজ্জা লাগছে এগুলো বলতে। তোদের যেভাবে যা পড়িয়েছি বিশ্বাস কর, তোদের একটু মন দিয়ে ক্লাসটা শুনতিস, এরপর আমি যা লিখবো আমার মুখে বলার দরকার নেই, তোদের এমনি বুঝে যাওয়া উচিত। তাই না, ব্রেন কতটা ডেভেলপ হয়েছে এখানে এসে। আর তো নভেম্বর মাস হয়ে গেল, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি লাস্টে পরীক্ষা, 2-3 মাসের গল্প। ভগবানের কাছে সবাই কি প্রার্থনা করে, পিকনিকটা না হয়। শান্তি যাবে না তো পিকনিকটা, পড়াশোনা করে না, যাবে আবার, চাপ নেই, বহুত পরীক্ষা নেবো। আমার তো নভেম্বরে শেষ হয়ে যাবে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, অনেক পরীক্ষা নেওয়ার সময় হয়ে গেছে। সৃষ্টি বলছি পরীক্ষা যেগুলো যেদিন বলে ওই দিন কি আসবি তুই? আসবি?
ও তোর টেস্ট থেকে মনে পড়লো, তুই টেস্টের প্রতি কতটা ডেডিকেটেড। দাঁড়া, তোর খাতা আমার বাড়িতে কবে থেকে পড়ে আছে, সেই এই নে। কোনো নিজেরও কোনো আইডিয়া নেই। এটা লাস্ট যে পরীক্ষাটা তোরা দিয়েছিলিস ওটাই মনে পড়ে, যে পরীক্ষাটার খাতার কথা তোর বাড়িতে ফোন করেছিলাম, এটার জন্য ভালোর জন্যই করেছিলাম, বুঝতে পারছিস অ্যাঙ্গুলার ডিসপারশন। আচ্ছা এবার লেখ হলো ডিসপারসিভ পাওয়ার। ডিসপারসিভ পাওয়ার দেখ, ডিসপারসিভ পাওয়ার ব্যাপারটা কি? ডিসপারসিভ পাওয়ারটাকে আমরা এভাবে লিখি, এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম, আর কিছু না। মানে কোন প্রিজম কতটা বেশি ডিসপার্স করাতে পারে তার পাওয়ার, এটাকে আমরা ওমেগা দিয়ে লিখি। ওকে, এটা কি? এটা হলো ডেল ভি মাইনাস ডেল আর বাই ডেল ওয়াই। বলছি আমি এক এক করে। ডেল ওয়াইটা কি হতে পারে বল? বললাম তো আমার আর বলা উচিত না। ডেল ওয়াইটা কি হতে পারে? ডেল ভিটা কি? ভায়োলেটের জন্য কি? ডেভিয়েশন। ডেল ওয়াইটা কার জন্য হবে? ওয়াই দিয়ে কোন রং হয়? তো এইটা হলো, তার মানে ফর্মুলা হলো অ্যাঙ্গুলার ডিসপারশন নিউমারেটরে আছে, আর ডিনোমিনেটরে কি লিখবো আসলে? ইয়েলোটা ফ্যাক্টর নয়, ডেভিয়েশন অফ মিন লাইট, এই টার্মটা ইম্পর্টেন্ট। ডেভিয়েশন অফ মিন লাইট, এই প্রসঙ্গে উপরে দুটো কথা লিখে নিন। আমাদের যে ভিজিবল স্পেকট্রাম আছে, আমরা মিন লাইট বলতে ধরি ইয়েলোকে, তার কারণ কিন্তু এটা হওয়া উচিত নয়। ভিপ জিও তোরা তো দেখিস মাঝখানে তো গ্রিন আছে, টেকনিক্যালি ইয়েলো কেন ধরেছে? তার কারণটা হলো, ওটা আমি লিখে দিচ্ছি, মিউ ওয়াইটা দেখা যায় মিউ ভি প্লাস মিউ আর বাই 2 করলে পাওয়া যায়, এই জন্য মিন কালার হিসাবে ইয়েলোকে ধরে। বুঝতে পারছি? ঠিক আছে, তো ডেল ভি মাইনাস ডেল আর এক্ষুনি ভ্যালু কত বেরোলো? মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ। আর ডেল ওয়াইটা কত? মিউ ওয়াই মাইনাস 1 ইন্টু এ। এ কেটে গেল, তাহলে কত হবে? মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ ওয়াই মাইনাস 1, ইউনিটলেস, যেমন তোরা সেন্সলেস। বুঝতে পারলি? এটা হলো ডিসপারসিভ পাওয়ারের ফাইনাল ফর্মুলা, কোনো ইউনিট নেই কিন্তু, এটাও লিখে রাখিস। কালকে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট করাবো, শেষ রে অপটিক্স, বিশাল বড়। কি শানি কিছু বুঝতে পারছিস না তো? না আর কি বোঝাবো বল আমি? এটা ফিজিক্যালি কি বোঝায় বল, মানে প্র্যাকটিক্যালি কি বোঝায় বলতো, যে মিন কালার কতটা ছড়াচ্ছে তার থেকে, মানে তার রেসপেক্ট টু ওভারঅল ব্যাপারটা কতটা ছড়িয়ে গেছে। মিন কালার রেসপেক্ট যত বেশি ছড়াবে, তার মানে ডিসপারসিভ পাওয়ার তত বেশি ওই প্রিজমটা ছড়াতে পারে। হ্যাঁ, ইউনিটলেস মানে তুই ধর তোর নামের কাছে লিখে রাখ সেন্সলেস বল, সেন্সটাকে ইউনিট করে দেবে। হয়ে গেছে? এবার একটা হেডিং দে, প্রিজম কম্বিনেশন। কি? আরে তোর জন্য এই পার্টটা পড়াচ্ছি মেনলি। বাংলা ছাড়, 7:15 যাবি। কি না 7টার মধ্যে হবে? আমার তো আঁকতে হবে, লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, লেখ প্রিজম কম্বিনেশন, লেখ জলদি লেখ। প্রিজম কম্বিনেশন বলে লেখ। 1 নম্বর দিয়ে ডেভিয়েশন উইদাউট ডিসপারশন।
এই দুটো পড়াবো, করে তুই চলে যাস, তবে ওদেরকে আরেকটা জিনিস পড়িয়ে ছেড়ে দেবো, ডেভিয়েশন উইদাউট ডিসপারশন। দেখ মানেটা বুঝিয়ে দিই, ডেভিয়েশন উইদাউট ডিসপারশন মানে বলছে তুমি দুটো প্রিজমকে এমন ভাবে ব্যবহার করো, প্রিজম কম্বিনেশন লিখেছে কিন্তু, যেমন আগে লেন্স কম্বিনেশন লিখেছিলাম, যে ডেভিয়েশন হবে, আলো দেখবে বাট ডিসপারশন হবে না, আলো ভাঙবে না। ছবিটা দেখ, এই দেখ স্যার, দুটো প্রিজমকে এরকম রাখতে হবে। এবার কেসটা কিরকম হবে, এই আলো পড়লো, না আমি বলছি ধর আজকে যদি প্রিজম না থাকলে ব্যাপারটা কিরকম যেত, এরকম যেত, কিন্তু ওখানে এটা দেখবে, ঠিক আছে। এবার এই দেখার পর ও এখান থেকে আবার এই সামনেরটা আসবে, যখন বেরোবে এটা সিঙ্গেল লাইটে বেরিয়ে যাবে। এবার খেয়াল করে দেখ, ডেভিয়েশন হয়েছে কিন্তু, ওর আলোর পাথ এটা ছিল, এখন এদিকে যাচ্ছে, বেঁকে গেছে, ওর পাথ থেকে ওখানটা কিন্তু বেঁকে গেছে, বাট ডিসপারশন হয়নি, আবার জুড়ে গেছে, মানে এইখানে রেড ভায়োলেট করে জুড়ে এখানে আমার হোয়াইট বেরিয়ে গেছে। ছবিটা বুঝতে পারলি তোরা? ছবিটা এবার আমি তোর প্রুফটা দেখাচ্ছি কিরকম। as net dispersion is 0, লিখতে থাকবে শুধু। তার মানে কি, এ যতটা অ্যাঙ্গুলার ডিসপারশন করছে, এ উল্টো দিকে ততটা অ্যাঙ্গুলার ডিসপারশন করছে, এমনি উল্টে রেখেছি এর জন্য। তার মানে অ্যাঙ্গুলার ডিসপারশনের ফর্মুলা কি, ডেল ভি মাইনাস ডেল আর, এর কত ডেল ভি ড্যাশ, কারণ কিন্তু দুটো আলাদা প্রিজম, এটা বোঝানোর জন্য, ঠিক আছে। এবার লিখতে থাক আবার, মিউ ভি মাইনাস মিউ আর এ, মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ এ, minus mu y into mu y minus 1, mu y minus 1 dash minus mu r dash y dash 1. এটা a dash দিস, হ্যাঁ এটা হবে দেখ কি হলো, এই দেখে নেন, এটা ছিল, আমি মিউ ওয়াই মাইনাস 1 দিয়ে উপর নিচে গুণ করলাম, এখানে মিউ ওয়াই ড্যাশ মাইনাস 1 দিয়ে উপর নিচে গুণ করলাম। এটা করার ফলে কি হলো, আমরা একটু ডিসপারসিভ পাওয়ার পড়েছিলাম, ওটা কি বলেছিলাম, এটা বাই এটা, এটা কিন্তু ডিসপারসিভ, তাহলে ওমেগা, এটা কি ডেল ওয়াই ইয়েলো কালারের জন্য, এটা দেখ ওমেগা ড্যাশ ডেল ওয়াই ড্যাশ। তার মানে যদি এই কন্ডিশনটা থাকে দুটো প্রিজমের মধ্যে, তবেই ও কি করবে, ডেভিয়েশন উইদাউট ডিসপারশন, ডেভিয়েশন করবে কিন্তু ডিসপারশন করবে না। এবার আমরা বার করবো হলো নেট ডেভিয়েশন, এটা লিখে নে, এই অবস্থায় নেট ডেভিয়েশন কত হবে ওর, এ ডেল বেঁকিয়েছে, এ ডেল ড্যাশ বেঁকিয়েছে, y minus 1
তা প্রুফ ছাড় লাগবে না তোদের। এটা হলো নেট ডেভিয়েশন, এটা প্রুফ করা যায়, লাগবে না। যে ফার্স্ট প্রিজমটা ডেভিয়েশন ইনটু 1 মাইনাস এর ডিসপারসিভ পাওয়ার বাই এর ডিসপারসিভ পাওয়ার, এটা হলো কতটা, এই যে এটা কি দেবে বলতো, এই অ্যাঙ্গেলটা দেবে তোকে, কতটা আলটিমেটলি বেঁকেছে। না এটা একটা প্রুফ আছে আসলে, বা এটা অনেকটা এই ম্যাথমেটিক্যাল ধর বললো যে এরা দুজন মিলে একটা এমন কম্বিনেশন তৈরি করেছে যেখানে ডেভিয়েশন ডিসপারশন হবে না। তোকে তো তিনটা বলে দিয়েছে, আরেকটা বার করতে বললো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছিস? লাস্ট একটা, এটার নাম কি লিখলি? ডেভিয়েশন উইদাউট ডিসপারশন, উল্টো লেখ, ডিসপারশন উইদাউট ডেভিয়েশন। এবার ওখানে জিনিসটা কি হবে বলতো, ওখানে আলোটা ভাঙবে কিন্তু বেঁকবে না। এটা কি করে হয়? এই দেখ আলো ওর যাওয়ার কথা এরকম ভাবে, এইরকম ইয়ে হলো, আমি আরেকটাও টেনে দিই ইয়েলো বোঝানোর জন্য, এই লাল ইয়েলো ভায়োলেট, আমাকে আলটিমেটলি এখানে আমাকে মাথায় রাখতে হবে আমার জন্য ডেভিয়েশন না দেখে প্যারালাল বেরিয়েছে। এবার আমি সেই অনুযায়ী একটু এখানে দেখাবো, শুধু একটু দেখানোটা থাকে আর কি। দেখ ওরা কিন্তু ভেঙেছে কিন্তু দেখেনি, ছবিটা এরকম, ঠিক আছে? হ্যাঁ মানে দেখ এটা যেরকম দেবে তার প্যারালালই আছে, ঠিক আছে? আচ্ছা একটা জিনিস খেয়াল করেছিস, ওই আগের প্রশ্নটায় আমি যখন, যেহেতু আমার ডেভিয়েশন হচ্ছিল, ডেভিয়েশন বার করার জন্য আমি কি করেছি, ওখানে আমার 7টা কালার আছে কিন্তু ছাড় এদিকে দেখ, ওখানে আমার কিন্তু 7টা কালার আছে, আমি 7টা কালারের ডেভিয়েশন ধরিনি, আমি কার ধরেছি, শুধু নীল কালারটা। তাহলে এখানে আমি যখন বলছি আমার ডেভিয়েশন হচ্ছে না, তাহলে আমি কাদের দুজনকে ইকুয়াল করবো, ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু ডেল ওয়াই ড্যাশ। আমি যখন সবারটা ইকুয়াল করতে যাবো, মিনটার ইকুয়াল করবো। তো আমার এখানে মেন কন্ডিশনটাই কি, ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু ডেল ওয়াই ড্যাশ, এই অনুযায়ী যেটা হবে। তো এটা হচ্ছে আমার মিউ ওয়াই মাইনাস 1 ইন্টু এ, লিখ মিউ ওয়াই ড্যাশ মাইনাস 1 ইন্টু এ, মিউ ওয়াই মাইনাস 1 বাই মিউ ওয়াই ড্যাশ মাইনাস 1 ইজ ইকুয়ালস টু এ বাই এ ড্যাশ। এটাই কন্ডিশন। নেট ডিসপারশন কত হবে, যেমন ওখানে নেট ডেভিয়েশন বার করেছিলাম, এখানে নেট ডিসপারশন বার করব। একজনের ডিসপারসিভ পাওয়ার ডেল ভি মাইনাস ডেল আর, আর একজনের ডেল ভি ড্যাশ মাইনাস ডেল আর ড্যাশ। মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ মাইনাস মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ ইন্টু এ। তাহলে লিখতে পারি মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু মিউ ওয়াই মাইনাস 1, পুরো আগেরটার মতো। ওমেগা ডেল ওয়াই মাইনাস ওমেগা ড্যাশ, এটা নেট ডিসপারশন।
ঠিক আছে, একটা জিনিস শুধু খেয়াল করে দেখ, আর লেখানোর আমার কিছু নেই এই পারপাসে। ওখানে এই পার্টটাই 0 এসেছিল, দেখ এরা দুজন ইকুয়াল এসে গেছিল ওখানে, সিমেট্রিটা জাস্ট খেয়াল করে যতটা পড়লি। আর ওখানে দেখ এই পার্টটাকে আমি মাইনাস করে বার করেছিলাম, তার মানে ওখানে যেটা 0 হবে ওখানে এখানে এটা ভ্যালু থাকবে, এখানে যেটা ভ্যালু থাকবে ওখানে এটা 0 হবে। বুঝতে পেরেছিস? যা তুই চলে যা, তোকে একটা জিনিস পড়িয়ে ছেড়ে দেবো। অপটিক্স মোটামুটি শেষের দিকে। যা, কালকে আসবি তো? ঠিক আছে, কালকে ইনস্ট্রুমেন্টস পড়াবো। আর বন্ধ করে দে। এটা হয়ে গেলে হেডিং দিয়ে তোরা স্ক্যাটারিং, স্ক্যাটারিং চেষ্টাটা বুঝতে পেরেছিস কি বললাম? মুছে দিচ্ছি। স্ক্যাটারিং এর জন্য কি কি দেখতে পারিস? এটা থিওরিটিক্যাল টপিক। বল, স্ক্যাটারিং এর জন্য কি কি দেখতে পারিস? লজ্জা করছে না বল একটু, মানে কি অবস্থা। স্ক্যাটারিং এর জন্য কি হয়? ঠিক আছে, আকাশের রং নীল স্ক্যাটারিং এর জন্য, সূর্যের সময় জায়গাটা লাল অরেঞ্জিস লাগে স্ক্যাটারিং এর জন্য, মেঘকে সাদা লাগে স্ক্যাটারিং এর জন্য, চাঁদের আকাশ কালো লাগে স্ক্যাটারিং না হওয়ার জন্য। কি অবস্থা সত্যি। লেখ, ডেফিনেশন বলে লেখ। বাবা সব ভয়ই লাগে আমার। Like when sunlight passes through the Earth's atmosphere, when sunlight passes through Earth's atmosphere, when sunlight passes through Earth's atmosphere, much of the light is absorbed by fine dust particles and air molecules in the atmosphere. Which give out the absorbed light in some other direction. This is scattering of light. This is scattering of light. তো এটাই কিন্তু তো স্ক্যাটারিং এর মেইন কনসেপ্ট, যে আজকে এয়ারে অনেক মলিকিউলস আছে, এরকম ছোট 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 এরকম প্রচুর মলিকিউলস আছে একটা জায়গায়। এরকম প্রচুর মলিকিউলস আছে। যখন লাইট আসছে, লাইটটার কি হচ্ছে, লাইটটাকে মলিকিউলসগুলো খানিকটা অ্যাবজর্ব করছে, এবং শুধু অ্যাবজর্ব করছে তাই নয়, অ্যাবজর্ব করে ওটাকে এদিক ওদিক এদিক সেদিক করে পাঠিয়ে দিচ্ছে। তার মানে কি, আলোটা ছড়িয়ে যাওয়া, যেটাও বলছিল আলোটা ছড়িয়ে যাওয়া, এই ঘটনাটাকে যেমন পাতি বাংলায় আলো ছড়িয়ে যাওয়ার এই ঘটনাটাকে আমরা বলি স্ক্যাটারিং। এবার স্ক্যাটারিং ডিপেন্ড করে কিসের উপর? ডিপেন্ডেন্স। ডিপেন্ডেন্সের রেসপেক্টে ফার্স্ট এটা নির্ভর করে সাইজ অফ স্ক্যাটারার, কে স্ক্যাটার করছে, আর সেকেন্ড হলো ওয়েভলেন্থ অফ লাইট। কে স্ক্যাটার করছে এটা খুব বড় কথা। তোরা সিনারিওটা এরকম ভাব, আলো আসছে, যদি একটা খুব বড় পার্টিকেল থাকে
যদি একটা খুব বড় পার্টিকেল থাকে, আচ্ছা এটা স্ক্যাটারার বোঝার আগে ওয়েভলেন্থ আমি বলে দিই একটু, মানে ওয়েভলেন্থটা বোঝা বেশি সুবিধা। মনে রাখবি যার ওয়েভলেন্থ বেশি তার স্পিড বেশি। এবার যে বেশি স্পিডে আছে তাকে সরানো কিন্তু মুশকিল, তাকে ছড়িয়ে দেওয়া মুশকিল, সে স্পিডে বেরিয়ে যাবে, তাই না? তো বেশি ওয়েভলেন্থে আসলে তার স্ক্যাটারিং কি হবে, কম হবে। এই জন্য লালের ওয়েভলেন্থ সব থেকে বেশি, লালের ভেলোসিটি সব থেকে বেশি। ওই যে দেখালাম ভিপজিওরে আজকে, ওই ভিপজিওর এদিকটা দেখালাম যে ল্যামডা ভি সব বেড়ে যায় লালের দিকে গেলে। তো লাল সব থেকে কম স্ক্যাটার হয়, লাল অনেক দূর থেকে এর জন্য দেখা যায়, ঠিক আছে? কিন্তু এই 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 পার্সপেক্টিভটাই চেঞ্জ হয়ে যাবে সাইজ অফ স্ক্যাটারের ক্ষেত্রে। কেন? আজকে ওই পার্টিকেলের সাইজ গুলো ছোট ছোট হয়, ওরা বেশি স্পিডে আসা লোককে নড়াতে পারবে না, কিন্তু পার্টিকেলের সাইজ একটা বিশাল দামড়া সাইজ হয়, ও বেশি স্পিডে আসুক কম স্পিডে আসুক ও সবাইকে সরিয়ে দেবে। কি বলতে চাইলাম বুঝতে পারলি? স্ক্যাটারের সাইজ মানে স্ক্যাটারের সাইজটা লাইটের ওয়েভলেন্থের কম্পারেবল হওয়ার ব্যাপার। সাইজ যত বড় হবে তত যে কোনো কালারের লাইটকে স্ক্যাটার করে দেবে, আর সাইজ ছোট হলে রেড কালারের লাইটটা বেশি স্ক্যাটার করবে, মানে কম স্ক্যাটার করবে, ভায়োলেটের দিকে কালারগুলো বেশি স্ক্যাটার করবে, ঠিক আছে? এবং এই কারণেই কিন্তু তোদের আমি এগুলো সব মুখে মুখেই বলছি, এই কারণেই কিন্তু আমাদের আকাশ নীল লাগে, স্কাই এর ব্লু কালার। আচ্ছা এই সংক্রান্ত একটা আছে, একটা ল আছে যেটা পরীক্ষায় লিখতে দেয়, ওটাকে বলে র্যালেস স্ক্যাটারিং ল। ওটাকে লিখে নে, র্যালেস স্ক্যাটারিং ল লিখে দে, তারপর এগুলো এক্সপ্লেনেশন দেবো। র্যালেস স্ক্যাটারিং ল বলে লেখ, the intensity of the scattered light, the intensity of the scattered light the intensity of the scattered light is inversely proportional to the fourth power of the wavelength, is inversely proportional to the fourth power of the wavelength, provided the scatterer is smaller in size, the scatterer is smaller in size than the wavelength of light, তার মানে স্ক্যাটারিং প্রপোর্শনাল টু 1/λ⁴। তার মানে আমি যদি ভিপজিওর কথা বলি, এখানে কি হয়, স্ক্যাটারিং কমে যায়, তাই তো? কারণ লালের দিকে গেলে কি হয়, ওয়েভলেন্থটা বেড়ে যায়, তাই লালের স্ক্যাটারিং কমে যায়। ওটাই কিন্তু র্যালে বলেছে যে ফোর্থ পাওয়ার আর ইনভার্সলি প্রপোর্শনাল। এবং সেই কারণে কি হয়, স্কাই ব্লু। কেন? এই কালারগুলো বেশি স্ক্যাটার হয় আমাদের অ্যাটমসফিয়ারের পার্টিকেলস গুলো দিয়ে, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু। এবার আমাদের চোখ ব্লুটা বেশি ভালো দেখতে পারে, তাই জন্য শুধু স্কাই না, যে কোনো জিনিস যেটা ইনফাইনাইট সেটাই ব্লু লাগে। তার কারণই এইটা, কৃষ্ণ রামকে ব্লু করার কারণে এটা, মহাদেবকে ব্লু করার কারণে এটা। যেটা ইনফাইনাইট যেখানে স্ক্যাটারিং হবে সেটাকে ব্লুই লাগবে দেখতে। ইটস নট অ্যাবাউট দ্য কালার, ইটস অ্যাবাউট হোয়াট উই পারসিভ। মৌমাছি পুরো পৃথিবীটাকে না বেগুনির ইয়েতে দেখে, আল্ট্রাভায়োলেটে দেখে। বিড়াল পুরো ব্যাপারটাকে লালের ইয়ের মধ্যে দেখে। আমরা পুরো ব্যাপারটাকে ভিজিবল রিজিয়নের মধ্যে দেখি, এবং আমাদের চোখ ব্লু এর জন্য বেশি সেনসিটিভ, তাই জন্য আমরা সবকিছু ব্লু এর মধ্যে দেখি। ভগবান আকাশের রং নীল করেনি, ইটস হোয়াট উই ক্যান অবজার্ভ। এই জন্য সানরাইজ, reddish appearance of sun during sunrise and sunset। তার কারণ কি, সে সময় সব আলো চারিদিকে স্ক্যাটার করে, সূর্য অনেক দূরে থাকে, লাল কমলাটা যতটা সম্ভব সোজা আসে আমাদের চোখে, ওই জায়গাটা লাল লাগে, বাকি সবকিছু কালার নীল রঙেরই লাগে, ঠিক আছে? ডেঞ্জার সাইনে রেড কালার, কারণ লাল অনেক দূর থেকে আসে। যে কোনো এক্সপ্লেনেশন বললে এইটা বলতে হবে আগে, র্যালেস স্ক্যাটারিং লটা। লালের ওয়েভলেন্থ বেশি, স্ক্যাটারিং কম। ক্লাউড হোয়াইট, ক্লাউড কেন হোয়াইট হয়? এবার ক্লাউডের মধ্যে থাকে, এবার শোন ক্লাউডের হোয়াইটটা শোন, ক্লাউডের এক্সপ্লেনেশনটা একটু আলাদা। ক্লাউডের পার্টিকেল গুলো অনেক বড় বড়, কারণ ওয়াটার ড্রপলেটস দিয়ে তৈরি। নর্মাল অ্যাটমসফিয়ারে ছোট ছোট ডাস্ট পার্টিকেলস, কিন্তু ক্লাউডের মধ্যে ওয়াটার ড্রপলেটস আছে, ওর সাইজ বড়, ও সবাইকে ইকুয়ালি স্ক্যাটার করতে পারে।
তাই জন্য সব কালারই মনে হচ্ছে চোখে আসছে সাদা। বুঝতে পেরেছিস? লার্জ সাইজ অফ ড্রপলেটস, H2O droplets scatters all same intensity, সবাইকে সেম ইন্টেন্সিটি স্ক্যাটার করে। blackness of space due to lack of atmosphere, blackness of space due to lack of atmosphere, darkness টা। বুঝতে পারলি? কারণ অ্যাটমসফিয়ারই নেই, স্ক্যাটার করবে কাকে? ওইদিকে শুধু সূর্য দেখা যাচ্ছে, একদিকে সাদা লাগছে, বাকি পুরো জায়গাটাই কালো। বুঝতে পেরেছিস? এই ডিপেন্ডেন্স এইগুলো মোটামুটি লিখে রাখ। ইনফ্রারেড ফটোগ্রাফি শুনেছিস? অন্ধকার কুয়াশার মধ্যে করা হয়, লাল দিয়ে করা হয়, একদম কুয়াশা ভেদ করে চলে যাবে। লেজার লাইট কেন লাল হয়? এই কারণ, অনেক দূর যেতে পারে স্ট্রেট, অন্য কালার অনেক স্ক্যাটার হয়ে যাবে। এই প্রসঙ্গে একজনের নাম বলে দিই, আমাদের সিলেবাসে তো নেই কিন্তু আমার দায়িত্ব বলা। ভারতবর্ষ থেকে একজনই ফিজিক্সে নোবেল পেয়েছে, এবং যে নোবেল পেয়েছে তার নাম হলো চন্দ্রশেখর ভেঙ্কট রমন। সালটা আমার মনে নেই, কিন্তু হি ইজ ওয়ান অ্যান্ড অনলি যে নোবেল পেয়েছে ফিজিক্সে, এবং তার কাজ এই পুরো স্ক্যাটারিং এর উপর। র্যালে স্ক্যাটারিং ল আসলে চন্দ্রশেখর ভেঙ্কট রমন যে লটা দিয়েছে তারই একটা সাবসেট হয়ে গেছে, কিন্তু তাকে আমাদের সিলেবাসে পড়ানো হয় না। ভারতের একজনই নোবেল পেয়েছে ফিজিসিস্ট, তাকে পড়ানো হয় না সিলেবাসে। ছিল, বাদ দিয়ে দিয়েছে কেটে, র্যালেকে রেখেছে। চন্দ্রশেখর ভেঙ্কট রমনকে রাখলে র্যালেটা এমনিও সাবসেটে চলে আসে। আর যাই হোক, ইন্ডিয়ানসরা অন্য লোকেদের বেশি প্রেস করতেই ভালোবাসে নিজেদেরকে ছাড়া। একটা লোক যে নোবেল পেয়েছে তাকেই রাখেনি, ওর কাজটাই স্ক্যাটারিং এর উপর ছিল। ও স্ক্যাটারিংটা গেল ডিটেইলে কোয়ান্টাম থিওরি দিয়ে এক্সপ্লেন করেছে। তোর কোয়ান্টাম থিওরি পড়িয়েছিলাম ফটো ইলেকট্রিক এফেক্টে, ওই কোয়ান্টাম থিওরি দিয়ে র্যালেটটা এক্সপ্লেন করা, মানে চন্দ্রশেখর ভেঙ্কট রমনটা এক্সপ্লেন করা যায়। ওর এইটার জন্যই নোবেল পেয়েছিল, আর ওটাই পড়ানো হয় না। ছিল 12-এ, এমন না যে 12 লেভেলে বোঝানোর মতো নয়, দুঃখের বিষয়। যাই হোক, তো রে অপটিক্স আমাদের মোটামুটি শেষ নয়, কালকে শেষ হয়ে যাবে। ঠিক আছে, যা এই নে দেবরু বইটা নে।